আচ্ছা, আমরা আজকের এখনকার লেসনে চলে আসি। ইউএসবি দেখেন, আমরা ফার্স্টে হচ্ছে এখন দেখব কিভাবে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করা যায়। দেখা যাচ্ছে না? সবাই দেখতে পাচ্ছেন তো? বলেন। দেখাচ্ছি। জার্নাল দেখবেন কিভাবে, জাস্ট আপনি চলে যাবেন এইখানে, সেলসে যাবেন। সেলসে গিয়ে যে কোনো একটা কাস্টমারে ধরেন আমি ঢুকলাম, ধরেন এটাতে ঢুকলাম, ঢুকে আমি হচ্ছে এটা ওপেন করব। দেখেন, যে ওপেন করে এডিটে যাব, এডিটে যাব, এডিটে গিয়ে আপনি এখানে মোর অপশন আছে, যে ট্রানজ্যাকশন জার্নাল, এখানে গেলে দেখতে পারবেন। এই যে দেখেন, এই যে সার্ভিস ক্রেডিট করছে আর হচ্ছে ডেটর্সকে ডেবিট করছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করব। সবাই একটু খেয়াল করি, আমরা আমরা চলে যাব হচ্ছে সেল সেন্টারে। দেখেন আমাদের কেউ কথা বলবো না, আমরা কথা বললে শোনা যাবে না। পিছন থেকে কি শোনা যায় আমার কথা? ওকে। আচ্ছা, আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে যাব। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস হচ্ছে, যদি প্রোডাক্ট হয় তাও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো, সার্ভিস হলেও অ্যাড করতে পারবো। এখানে দেখেন স্টার্ট অ্যাডিং প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে একটু চেঞ্জ আসছে। হ্যাঁ, সেভ টাইম ক্রিয়েটিং ইউর নেক্সট ইনভয়েস অর রিসিট, আইটেম ম্যানেজমেন্ট, এরপর হচ্ছে এখানে বলছে বেসিক স্টক ট্র্যাকিং। এখানে যেটা বলছে যে অ্যাড প্রোডাক্ট বান্ডেল অ্যান্ড সার্ভিস, আপনি প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, বান্ডেল অ্যাড করতে পারবেন এবং সার্ভিস অ্যাড করতে পারবেন। বেসিক স্টক ট্র্যাকিং, এখানে হচ্ছে কোয়ান্টিটি ট্র্যাকিং অ্যান্ড স্টক অ্যালার্ট বাই কুইকবুকস প্লাস। আচ্ছা, কুইকবুকস প্লাস থাকলে আপনি হচ্ছে স্টকগুলো ট্র্যাকিং করতে পারবেন, কত পিস হাতে আছে আপনি সেল অথবা পারচেস করার সময় দেখতে পারবেন। এখানে আমরা অ্যাড আইটেমে চলে যাব। দেখেন অ্যাড আইটেম, অথবা এখানে এই যে আপলোড দেম ইউজিং ব্যাচ ইম্পোর্ট, এখানে একটু পরিবর্তন আসছে। আমরা প্রথমে হচ্ছে ম্যানুয়াল আইটেম অ্যাড করার যে সিস্টেম, এখানে প্রথমে চলে যাই। এটা হচ্ছে ম্যানুয়াল সিস্টেম। সো এখানে আপনি হচ্ছে আইটেমের নাম দিবেন, তারপরে হচ্ছে এই আইটেমটা আসলে কোন ধরনের। এখানে বেসিক ইনফরমেশন, খেয়াল করেন, বেসিক ইনফরমেশন, সেলস ইনফরমেশন এবং পারচেস ইনফরমেশন, মোটামুটি 3 ধরনের তথ্য এখানে দেওয়া আছে। বেসিক তথ্যটা আসলে কি, এখানে ধরেন আইটেমের নাম থাকবে, এখানে হচ্ছে আপনার ইমেজ থাকবে, এখানে ধরেন আপনার হচ্ছে আইটেম টাইপ থাকবে। ধরেন আমি একটা আইটেম এখানে অ্যাড করব, যেটা যেহেতু আমাদের ফার্মাসিউটিক্যাল, এখানে আমি ধরে নিচ্ছি যে এখানে আমি নাপা ট্যাবলেট এখানে আমি অ্যাড করব। ঠিক আছে, নাপা দিলাম। এরপর নাপার যদি কোনো ইমেজ থাকে, আপনি চাইলে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন। মানে যে কোনো ধরনের আইটেমের ক্ষেত্রে আপনি চাইলে ইমেজও অ্যাড করতে পারবেন। ঠিক আছে, ধরেন এটা হচ্ছে নাপার ইমেজ, এই দেখেন ইমেজটা চলে আসবে। ঠিক আছে, এই যে ইমেজটা শো করবে এখানে। ঠিক আছে, আপনি এখন এটা হচ্ছে টাইপটা কি, সার্ভিস, স্টক, নন স্টক অর বান্ডেল। সার্ভিসটা কি, সার্ভিস হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠান কোনো প্রোডাক্ট সেল করে না, প্রফেশনাল স্কিল সেল করে ইনকাম করে। লাইক ধরেন লয়ারের ফি, তারপরে ধরেন হচ্ছে ডক্টরের ফি, তারপরে ধরেন অ্যাকাউন্টেন্টের ফি হইতে পারে। ঠিক আছে, তারপরে যে আমরা যে সার্ভিস দিচ্ছি, এটাও তো সার্ভিস। ঠিক আছে, এইগুলো হচ্ছে সার্ভিস। আর প্রোডাক্ট হচ্ছে আপনি একটা আইটেম কিনবেন, যেমন আমি নাপা কিনলাম, এটা একটা প্রোডাক্ট। তারপর ধরেন আমি একটা হ্যান্ড স্যানিটাইজার কিনলাম, এটা একটা প্রোডাক্ট। মানে যে ধরনের আইটেম কিনে আপনি ব্যবহার করতে পারবেন, সেগুলোই প্রোডাক্ট। এবং এখানে আবার 2 ধরনের প্রোডাক্ট আছে, একটা হচ্ছে ধরেন স্টক, আর একটা নন স্টক। স্টক কোনটা, নন স্টক কোনটা, দুইটা দেখতে একই জিনিস। ধরেন এই নাপাই একবার স্টক হইতে পারে, একবার নন স্টক হইতে পারে। স্টক কখন হবে আর নন স্টক কখন হবে? স্টক হবে যদি আপনি এটা কিনে বিক্রি করেন, তখন হবে এটা স্টক। আর যখন এটা আপনি ব্যবহার করার জন্য কিনেন, ধরেন একটা কোম্পানিতে ফার্স্ট এইড বক্স আছে, আপনি এটা হচ্ছে
এমপ্লয়ীদের ব্যবহারের জন্য কিনলেন, ওইটা কিন্তু আবার স্টক না, কারণ এটা আপনি মানে ট্র্যাকিং করবেন না, এটা আপনি হচ্ছে কত পিস অন হ্যান্ড আছে, কত কিনতে হবে, এগুলোর কোনো ইনভেন্টরি মেনটেন করবেন না, ঠিক আছে, জাস্ট ব্যবহারের জন্য কিনবেন, দ্যাটস ওয়াই ওইটা হচ্ছে নন স্টক, বুঝতে পারছেন। আর বান্ডেল হচ্ছে যে আপনি ধরেন আপনার উপরের তিনটাতে আইটেম আছে, ধরেন সার্ভিসে নাম আছে, স্টকে নাম আছে, নন স্টকে নাম আছে, এখন আপনি বান্ডেলে গিয়ে কোনো আইটেম অ্যাড করতে পারবেন না, বান্ডেলে গিয়ে আপনি শুধু প্যাকেজ প্যাকেজ করতে পারবেন, ধরেন আপনি 10 ধরনের ওষুধ মিলে আপনি একটা প্যাকেজ করতে পারেন, যে এই প্যাকেজ নিলে আমরা ইন্ডিভিজুয়ালি কিনলে যদি 1000 টাকা হয়, আমরা বান্ডেলের আকারে বিক্রি করবো 800 টাকায়, যদি কেউ বান্ডেল নিতে চায় 800 টাকায় নিতে পারবে, আবার সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারবে। সো ওই জন্য বান্ডেল হচ্ছে ডিপেন্ড করবে আপনার সার্ভিস এবং স্টকের সাথে। এমন হতে পারে যে দুইটা সার্ভিস মানে দুইটা আইটেম নিলে আপনাকে সার্ভিস ফ্রি দেওয়া হবে, ঠিক আছে, অর্থাৎ যেটাই করুক না কেন আপনার একটা প্যাকেজের আওতায় যখন কোনো একটা অফার দেওয়া হবে, ওইটাই আমরা বান্ডেলের আওতায় আমরা নিব, ঠিক আছে। এবং বান্ডেল যখন আপনি সেট করবেন তখন অবশ্যই আপনার হয় স্টকে অথবা নন স্টকে অথবা সার্ভিসে ওই আইটেমগুলো অ্যাড করা থাকতে হবে, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা হচ্ছে এখানে স্টক আইটেম অ্যাড করব। ম্যানুফ্যাকচারিং যদি হয়, আচ্ছা আপনি শুধুমাত্র ফিনিশ গুডস, আপনি ধরেন মানে ফিনিশ গুডস কিনে বিক্রি করতেছেন, এই ধরনের ক্ষেত্রে আপনি স্টকটা প্রপারলি মেনটেন করতে পারবেন। ম্যানুফ্যাকচারিং হলে আপনি ধরেন আরএম কত, তারপরে হচ্ছে ওয়ার্কিং প্রসেস কত, আপনার মানে র ম্যাটেরিয়াল কত, এত হিসাব করতে গেলে আপনি ম্যানুফ্যাকচারিংয়ের কোয়ান্টিটি ওইভাবে মানে মিলাইতে পারবেন না, কিন্তু আপনি হচ্ছে খরচটা দেখাই দিতে পারবেন। ধরেন আপনার ফাইন্যান্সিয়াল পার্ট দেখাতে পারবেন, তখন ইনভেন্টরির যে পার্ট এটা আপনি 100% মানে রেজাল্ট আপনি পাবেন না, ঠিক আছে। কারণ যখন আপনি হচ্ছে ম্যানুফ্যাকচারিং করবেন ইনভেন্টরি সহ, তখন অত সাপোর্ট আপনি এখান থেকে পাবেন না, এইখান থেকে তবে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট পাবেন। ধরেন আপনার মানে ধরেন কস্ট অফ গুডস সোল্ড কত, আপনার হচ্ছে এখানে আপনার অপারেটিং কস্ট কত, এখানে আপনার ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ মানে এক্সপেন্স কত, এটা আপনি একদম 100% রিপোর্ট জেনারেট করতে পারবেন। কিন্তু ইনভেন্টরির ক্ষেত্রে আপনাকে অবশ্যই ফিনিশ গুডস হইতে হবে, ধরেন আপনি ফিনিশ গুডস কিনে এনে বিক্রি করবেন, এটার স্টক আপনি 100% মেনটেন করতে পারবেন, বুঝতে পারছি? কারণ দেখেন ইনভেন্টরি একটা হিউজ বিষয়। হ্যাঁ অবশ্যই যাবে। আচ্ছা আমি একটা কথা বলি ভাই, যারা ধরেন ম্যানুফ্যাকচারিং করে, ম্যানুফ্যাকচারিংয়ের জন্য সবচেয়ে বেটার হচ্ছে ইনভেন্টরি রিলেটেড আলাদা অনেক সফটওয়্যার আছে, যার কাজই শুধু ইনভেন্টরির সমস্ত ম্যানুফ্যাকচারিং সাপোর্ট দেয়া, ওইটাই ওটার জন্য বেস্ট। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করার জন্য বা ফাইন্যান্সিয়াল রিপোর্ট, ফাইন্যান্সিয়াল মানে কাজের জন্য আপনার এই সফটওয়্যার বেস্ট, বুঝতে পারছেন? কারণ খরচ তো কম, আপনি ধরেন কোটি কোটি টাকার হিসাব করবেন, আপনি মাত্র টাকা দিবেন $50 $60 পার মান্থ, হবে এটা? আপনার জন্য দরকার একটা কাস্টমাইজেবল সফটওয়্যার, ঠিক আছে। সো এসিপি পারফেক্ট, ঠিক আছে। টালিতেও এত কিছু ওইভাবে মানে আপনি রিপোর্ট পাবেন না। আচ্ছা এবার আসেন হচ্ছে, হ্যাঁ এসিপিতে পাবেন, ইআরপিতে পাবেন, তারপর হচ্ছে আরও কিছু কাস্টমাইজেবল সফটওয়্যার আছে সেখানে পাবেন, আপনি হচ্ছে অনেক ইনভেন্টরি রিলেটেড সফটওয়্যার আছে, ওখানে আবার দেখবেন ফাইন্যান্সিয়াল পার্টটা অত ভালো পাবেন না, কিন্তু ইনভেন্টরির পার্টটা পাবেন। আমরা এখানে আসি দেখেন, সো এখানে আমরা যেটা করব এখানে হচ্ছে আমরা ইমেজ, আচ্ছা ইমেজ দিলাম গেল কই, আচ্ছা ইমেজ দিলাম, তারপর হচ্ছে এখানে স্টক আইটেম দিলাম, এখানে যদি আপনি ধরেন কোনো একটা কোড দিতে চান দিতে পারেন, এগুলো থাকলে দিবেন, না থাকলে দিবেন না। ক্যাটাগরি দিলাম হচ্ছে এটা স্টক, খেয়াল করে দেখেন এখানে লিখলেন হচ্ছে স্টক, দেখেন স্টক লিখলাম, এরপর আমরা একটু নিচে আসি, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, যখনই আপনি কোনো ইনভেন্টরি দিবেন তখন ইনিশিয়াল কোয়ান্টিটি এবং অ্যাজ অফ ডেট এই দুইটা ম্যান্ডেটরি। ধরলাম এটা 200 পিস আছে,
2000 পিস আছে তাই। অ্যাজ অফ ডেট, অ্যাজ অফ ডেট কত, ধরেন এখানে দিলেন 1 জানুয়ারি 2024। রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্ট বলতে কি বোঝায়, আমরা কে কে বুঝি, একটু যে কোনো একজন আমাকে ব্যাখ্যা করে বলেন। রাইট, একদম এক কথা উত্তর দিয়েছেন, ধন্যবাদ। এক কথায় উত্তর যে আচ্ছা এখন এই কোন লেভেলে, ধরে নিচ্ছি আমি 100, 2000 যদি আমার স্টক থাকে, আমি 100 ধরে নিলাম। আচ্ছা এখন এই 100 সব আইটেমের ক্ষেত্রে কি 100 হবে কিনা, উত্তর হচ্ছে না। তাহলে এটা বের করার স্ট্যান্ডার্ড ফর্মুলা কি? স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে, ধরেন আপনি লাস্ট 6 মান্থ অথবা ধরেন লাস্ট 1 ইয়ার একটা জরিপ করবেন যে পার ডে আপনার কেমন সেল হয়। এখন ওই আইটেম ইন হাউস করতে আপনার কয়দিন সময় লাগে। ধরেন আপনার পার ডে সেল হয় হচ্ছে 50 পিস করে, ঠিক আছে, এবং এটা আপনার ইন হাউস করতে ধরেন অ্যাটলিস্ট 2 দিন সময় লাগে। তাহলে আপনি কি করবেন, যে 50 গুণন 2, তার মানে 100 পিস হাতে থাকতে আপনি অর্ডার করবেন। যদি এটা না করেন, ধরেন আপনি 50 পিস হয়ে গেছে তখন আপনি অর্ডার করছেন, তাহলে একদিন আপনার সেল না করে বসে থাকতে হবে, কারণ আপনার স্টক নাই, ঠিক আছে। সো নিশ্চয়ই আমরা এটা চাইবো না, ঠিক আছে। আচ্ছা, এরপর এটা হচ্ছে স্টক অ্যাসেট, ঠিক আছে। এখন আসেন হচ্ছে, এবার খেয়াল করেন আমরা মানে মোটা দাগে একটা আইটেম অ্যাড করার জন্য কি কি জিনিস লাগে আমি একটু সামারি বলি। ফার্স্টে হচ্ছে বেসিক ইনফো। ইনফো বেসিক মানে হচ্ছে তার নাম কি, তার কোনো কোড নাম্বার আছে কিনা, তার কোনো ছবি আছে কিনা, দ্যাটস ইট। এরপরে হচ্ছে স্টক ইনফো। স্টক ইনফো মানে কত পিস হাতে আছে এবং কোন ডেটে আছে এবং কোন চার্ট অফ অ্যাকাউন্টে এটা ইম্প্যাক্ট পড়বে। আমরা এখানে যখনই ট্র্যাকিং হিসাবে আইটেমগুলো অ্যাড করতেছি, তার মানে এটা আমরা ইনভেন্টরি দুইটা সিস্টেম জানি, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপিচুয়াল। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। সো যারা জানেন না তাদের জন্য বলতেছি, পিরিয়ডিক আর পারপিচুয়ালের মধ্যে পার্থক্য কি। পিরিয়ডিক হচ্ছে যখন আপনি কিনবেন, কোনো কিছু পারচেস করবেন, সাথে সাথে ওটা আপনি খরচ দেখাই দিবেন। আর পারপিচুয়াল হচ্ছে যখন আপনি কোনো অ্যাসেট মানে কোনো ইনভেন্টরি আইটেম কিনবেন, এইটা বিক্রি করার আগ পর্যন্ত এটা আপনার অ্যাসেট হিসাবে থাকবে, ঠিক আছে, স্টক হিসাবে থাকবে। সো এইখানে আমরা যেটা করতেছি, এটা বাই ডিফল্ট যখনই আপনি ট্র্যাকিং করবে, বাই ডিফল্ট বলে ভুল হবে, যখন আপনি ট্র্যাকিং হিসাবে অ্যাড করবেন তখনই এটা অটোমেটিক্যালি পারপিচুয়াল সিস্টেমে চলে যাবে। সেল না করা পর্যন্ত এটা আপনার ইনভেন্টরি অ্যাসেট হিসাবে থেকে যাবে। এই জন্য এখানে অ্যাসেট শো করতেছে 100 এর সাথে মানে মাল্টিপ্লাই হবে হচ্ছে পার পিসের দাম কত সেটা। এখন আমরা একটু নিচে চলে যাব, আরো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সেলস ইনফরমেশন, একটা হচ্ছে পারচেস ইনফরমেশন। সেলস ইনফরমেশন কি? সেলস ইনফরমেশন হচ্ছে ওই যে নামটা ছিল ওইটাই, ঠিক আছে। কত করে বিক্রি করবেন, আমি ধরে নিচ্ছি ধরুন 30 করে বিক্রি করবেন, এবং এটা সেল অফ প্রোডাক্ট ইনকাম। যখন সেল করবেন তখন এই হেডে এটা আপনার ইনকাম হিসাবে শো করবে। ধরেন প্রফিট অ্যান্ড লসে যাবেন, সেলসে খুঁজবেন না, খুঁজবেন হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম এই নামে, এটাও ইনকামেরই একটা হেড। এরপর আসেন হচ্ছে সেলস ট্যাক্স। আমি ধরে নিচ্ছি সেলস ট্যাক্স বাই ডিফল্ট আমি কিছুই দিব না, আপনি চাইলে দিতে পারেন, ধরেন দিলেন 20%। পারচেস, পারচেস হচ্ছে এখানে আপনি নাম তো সেম, পারচেস ডেসক্রিপশন। কস্ট ধরে নিচ্ছি, এটা কস্ট হচ্ছে 16 পাউন্ড করে। যখন আপনি সেল করবেন, খেয়াল করেন, সেল যখন করবেন তখনই কেবলমাত্র এই পারচেস প্রাইসটা অ্যাপ্লাই হবে। কেনার সময় অ্যাসেট হিসাবে যাবে, বিক্রি করার সময় কস্ট অফ সেলে চলে যাবে। এখন কিনছেন ধরেন 5000 পিস একসাথে অ্যাট এ টাইমে, পুরোটাই অ্যাসেট থাকবে। বিক্রি করতেছেন 5 পিস, 10 পিস, 20 পিস, 50 পিস, যখন যেটা বিক্রি করবেন ঠিক ওইটার কস্ট প্রাইস কত ছিল ওইটাই আপনার কস্ট অফ সেলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে 16 দিলাম এবং এটা কস্ট অফ সেলে অটোমেটিক্যালি খরচ হিসাবে শো করবে, এবং এখানে আমরা ধরে নিচ্ছি এটাও 20%। এরপর আমি 7 ক্লোজ করে দিলাম। এই হচ্ছে আবার একটা আইটেম এখানে আমরা ম্যানুয়ালি অ্যাড করলাম, করার পর এখানে আমাদের এই অপশনটা দেখা যাবে। যখন আপনি একটা অ্যাড করবেন সাথে সাথে আরও দুইটা অটোমেটিক্যালি বাই ডিফল্ট এখানে হেড পাবেন, একটা নাম হচ্ছে আওয়ার আর একটা নাম হচ্ছে সার্ভিস। কুইক বুকস, এখানে দুইটা ইনকামের লেজার
তারা হচ্ছে মেইনটেইন করে বাই ডিফল্ট। একটা হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম, এইটা কখন ইউজ করে তারা, যদি কোনো প্রোডাক্ট সেল করেন তখন হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকামে তারা বাই ডিফল্ট দিয়ে দেয়। যখন কোনো সার্ভিস সেল করেন তখন এই যে সার্ভিস নামে একটা হেড আছে, এই হেডে তারা এটা হচ্ছে রেভিনিউতে দেখাবে। তার মানে আপনি কোনো সার্ভিস সেল করলে অটোমেটিক্যালি, কারণ আপনি যখন ইনভয়েস করবেন আপনি তো ডিরেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট ইউজ করতেছেন না, আপনি করতেছেন সার্ভিস, আপনি করতেছেন সেল অফ প্রোডাক্ট ইনকাম, এটা ব্যাক এন্ডে তারা ইনকামে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, যেমন আমরা কাস্টমার অ্যাড করলে আমরা কিন্তু সরাসরি অ্যাকাউন্টস রিসিভেবল লিখতেছি না বা আমরা ডেটর্স লিখতেছি না, বাট অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে আপনার কানেকশন হচ্ছে, সরি, কাস্টমারের সাথে কানেকশন হচ্ছে অ্যাকাউন্টস রিসিভেবলের, তাই না? ওই রকম হচ্ছে ইনভেন্টরি যখন সেল করবেন অটোমেটিক্যালি ইনকামে চলে যাবে, যখন আপনি পারচেস করবেন অটোমেটিক্যালি ইনভেন্টরি অ্যাসেটে চলে যাবে। ঠিক আছে, একটা ইনভয়েস যখন করব তখন এটার ব্যাক এন্ডে কি কি হয় আমি ইন ডিটেলস আপনাদেরকে আলোচনা করব, একটা বুঝাই দিলে বাকিগুলো এমনি বুঝবেন। আচ্ছা, আমরা একটা এখানে অ্যাড করলাম, এখন আসেন ইম্পোর্ট। এখানে ইম্পোর্টের ক্ষেত্রে একটু মানে চেঞ্জ আসছে। দেখেন আমরা সার্ভিস, স্টক, নন স্টক, বান্ডেল, আমরা বাকিগুলোতে গেলাম না, জাস্ট আমরা ব্যাচ অপশনে গেলাম। দেখেন ব্যাচ অপশনে গেলে এখানে কি কি আছে দেখেন, এখানে বাই, সেল, এখানে বলছে প্রোডাক্টের নাম, এখানে বলছে ক্যাটাগরি, এখানে বলছে আইটেম এসকিউ নাম্বার, তারপর এখানে বলছে হচ্ছে আপনার সেল অফ প্রোডাক্ট ইনকাম, এখানে অনেক কিছু আছে। দেখেন আমরা দেখি এখানে একটা কাজ করি, সেটা হলো ওদের স্যাম্পল ফাইলে যদি আমরা নেই, স্যাম্পল ফাইলে দেখি ইম্পোর্ট করা যায় কিনা, আমরা একটু চেষ্টা করব। দেখেন এটা হচ্ছে ওদের স্যাম্পল ফাইল, এই স্যাম্পল ফাইলে আমরা যদি কোনো কিছু দিতে চাই সেটা অ্যাড করা যাবে কিনা আমরা একটু দেখব। ইম্পোর্ট, দেখেন এই হচ্ছে, আমি একটু বড় করে নিলাম। আচ্ছা, এটা হচ্ছে প্রোডাক্টের নাম, দেখেন আমরা একটু দেখি এটা প্রোডাক্ট, এই হচ্ছে প্রোডাক্ট। দেখেন এখানে আমার অনেকগুলো প্রোডাক্ট আছে, আমি এখান থেকে কিছু প্রোডাক্ট নিই। ধরেন ফার্স্টে হচ্ছে আমি ধরেন 20টা প্রোডাক্ট নিব, এখান থেকে 20টা প্রোডাক্ট নিব। দেখেন প্রোডাক্টের নামের এখানে প্রোডাক্টের নাম দিলাম, বিশটা প্রোডাক্টের নাম দিলাম, তারপরে যা যা আসছে তাই তাই দিব। এরপর আসেন হচ্ছে এখানে দেখেন কি কি জিনিস আমাদের ম্যান্ডেটরি, আমরা হচ্ছে ক্লায়েন্ট থেকে না নিলে পারবো না অ্যাড করতে। এখানে হচ্ছে এসকিউ নাম্বার নিব, দেখেন এসকিউ নাম্বার এটা যদি থাকে ক্লায়েন্ট দিলে আমরা নিব। আচ্ছা, নামটা যখন আমরা নিয়েছি তখন এখানে আরও একটা কাজ করি, এই নামটাকে একটু কপি করে, এটা তো হচ্ছে এইটা ম্যান্ডেটরি নাম দিতেই হবে। এরপর আসেন হচ্ছে ক্যাটাগরি, ক্যাটাগরিতে পরে আসতেছি, আইটেম টাইপে পরে আসতেছি, আইটেম কোডে পরে আসছি, সেলস ডেসক্রিপশন এটা ধরে নিচ্ছি আমরা সেলস ডেসক্রিপশন। ঠিক আছে, এরপর আসেন হচ্ছে পারচেজ ডেসক্রিপশন, খেয়াল করে দেখেন পারচেজ ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে পারচেজ ডেসক্রিপশন, একই জিনিস। ঠিক আছে, আচ্ছা এই তিনটা জিনিস আমরা আগে অ্যাড করে নিলাম। এরপর আসেন ক্যাটাগরি। আচ্ছা, ক্যাটাগরির মধ্যে এখানে আমাদের ক্যাটাগরিটা আপাতত আমরা কোনো কিছু দিব না, আইটেম টাইপ, স্টক, নন স্টক সবই হচ্ছে আমাদের স্টক। দেখেন স্টকগুলো আমরা এখানে রাখলাম, রেখে আমরা কপি করে পেস্ট করে দিলাম। আইটেম সার্ভিস কোড এটা আমার দরকার নাই, না দিলেও চলবে। সেলিং প্রাইস, এখানে কি আছে সেলিং রেট মানে সেলিং প্রাইস, এটা আমরা কি করব, এটা হচ্ছে আমরা চলে যাব এখানে সেলিং প্রাইস, সেলিং প্রাইস এখানে এসে আমরা কপি করলাম, কপি করে এখানে এসে আমরা দেখেন সেলিং প্রাইস,
এরপরে দেখেন সেল, দেখেন ট্যাক্স অন সেলস, এটা আপাতত আমরা বাই ডিফল্ট দিচ্ছি না, না দিলে অসুবিধা নাই। ইনক্লুসিভ না এক্সক্লুসিভ এটাও দিচ্ছি না, দেখেন এই দুইটা আমাদের আমরা স্কিপ করলাম, দিলাম না। ইনকাম অ্যাকাউন্ট, আচ্ছা ইনকাম অ্যাকাউন্ট যেটা আমরা করব, সেল আপ প্রোডাক্ট ইনকাম, এই নামে যেহেতু সবই আইটেম, ওরা যেভাবে বাই ডিফল্ট দেয় আমরা সেটা সেভাবেই দিলাম, যদি সার্ভিস হতো তাহলে সার্ভিস দিতাম, ঠিক আছে। এটা এই নামে হচ্ছে তাদের ইনকাম হিসাবে শো করবে। পারচেজ ডেসক্রিপশন তো ওকে। এখন আসেন পারচেজ, খেয়াল করে দেখেন পারচেজ কস্ট, এটা মুখস্থ দেওয়ার কোনো কিছু নাই, যেটা পাবেন ওইটাই দিবেন। এটা হচ্ছে আমাদের পারচেজ কস্ট, ঠিক আছে। পারচেজ কস্ট আমরা এখান থেকে নিলাম, নিয়ে আমরা এখানে পারচেজ কস্ট দিব, দিলে আমাদের এখানে পারচেজ কস্টটা চলে আসলো। এরপরে দেখেন পারচেজ ট্যাক্স এবং পারচেজ কস্ট ইনক্লুডস ট্যাক্স, এই দুইটা আমরা দিব না, দেখেন যেটা যেটা দরকার সেটা সেটা দিব। এক্সপেন্স অ্যাকাউন্ট, এখানে ওরা কস্ট অফ গুডসও লিখছে, বাট ওরা কিন্তু সিস্টেমে দেখাইছে কস্ট অফ সেল। আমরা প্রয়োজনে কি করব, ওদের সিস্টেমে যেটা আছে ওইটাই এখান থেকে আমরা নিব। আমরা চাইলে কি করতে পারি, সিস্টেমে গিয়ে কস্ট অফ সেল, দেখেন যে কোনো একটা আইটেম এখানে যাই, ওরা কি লিখছে দেখেন, ওরা যেটা লিখছে ওইটাই আমরা লিখব। দেখেন আমরা যদি হচ্ছে স্টকে যাই, স্টকে গেলে এখানে দেখেন এক্সপেন্স অ্যাকাউন্ট কি লিখছে, কস্ট অফ সেল লিখছে না, এই যে কস্ট অফ সেল, আমি কস্ট অফ সেলই লিখবো এখানে, দেখেন কস্ট অফ সেল লিখে আমরা 20টা দিয়ে দিব। কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা দেখেন এটা আমরা মুখস্থ লিখতে পারবো না, এখানে যা আছে তাই লিখবো, দেখেন কোয়ান্টিটি অন হ্যান্ড। এরপর আসেন হচ্ছে কোয়ান্টিটি অন হ্যান্ড, এখান থেকে আমরা পেস্ট করে দিব। তারপর এখানে আসেন হচ্ছে অ্যাজ অফ ডেট, অ্যাজ অফ ডেট কি হবে, অ্যাজ অফ ডেট মানে এই যে আইটেমগুলো দেওয়া আছে এই আইটেমগুলোর কোন ডেটে এটার ভ্যালু ছিল বা এই ভ্যালুটা ছিল, আমরা এখান থেকে হচ্ছে ইয়েটা নিব ডেট, এটা হচ্ছে ডেট ফরম্যাট, সো আমরা এখান থেকে ডেট নিব। ওরা ফরম্যাটটা কি দিছে একটু দেখি, আচ্ছা এরকমই আছে। রিঅর্ডার পয়েন্ট, রিঅর্ডার পয়েন্ট তো আপনি যা দিবেন তাই, এটা হচ্ছে ডিপেন্ড করবে কোন আইটেমের জন্য কত, আমি ধরেছি 40 পিস, সবগুলোর ক্ষেত্রে 40ই দিয়ে দিলাম আপাতত, জাস্ট মূল জিনিসটা তো আমরা জানি। স্টক অ্যাসেট, ওরা কি আসলে স্টক অ্যাসেট লেখে না কি লেখে আমরা একটু দেখব। স্টক অ্যাসেট, এই লেখাগুলো একটু মিলায় মিলায় লিখবেন। স্টক অ্যাসেট, ঠিক আছে। দেখেন এটা আমাদের মোটামুটি শেষ। এখন এটা আমরা কি করব, ইম্পোর্ট, মানে এই ফরম্যাটিং এ তো কারো কোনো অবজেকশন নাই আছে, মানে হ্যাঁ নেবে নেবে, এগুলো ছাড়া নিবে, দেখেন। আচ্ছা এখন সমস্যাটা হচ্ছে নতুন আপডেট করছে, এখন দেখি নেয় কিনা, ওগুলো আমাদের ইম্পর্টেন্ট কিছু না, না নিলে আমরা অন্যভাবে করব, আমরা একটু দেখি মানে ব্যাচ অপশনে গিয়ে এটা নেয় কিনা। এই যে ব্যাচ ইম্পোর্ট, ব্যাচ ইম্পোর্টে যাব, ব্যাচ ইম্পোর্টে গেলে আমরা ইম্পোর্ট সিএসবি তে যাব, এখানে গিয়ে ব্রাউজ করব সিএসবি, দেখেন এই হচ্ছে আমাদের মাত্র যেটা করলাম এটা। নেক্সটে যাব, নেক্সটে গেলে দেখেন এই প্রোডাক্টের নামের সাথে প্রোডাক্টের নাম, ক্যাটাগরির সাথে ক্যাটাগরি, আইটেম টাইপের সাথে আইটেম টাইপ, এসকিউ নাম্বারের সাথে আমরা এখানে কোনটা দিব, আইটেম কোড বা সার্ভিস কোড, ডেসক্রিপশন, সেলস প্রাইস, এগুলো স্টক কিপিং ইউনিট,
দেখেন একটু মিলাই নিন, সেলস ডেসক্রিপশন, সেলস প্রাইস, ট্যাক্স অন সেল, সেলিং প্রাইস, ইনকাম অ্যাকাউন্ট, তারপর যে পারচেস ডেসক্রিপশন, পারচেস কস্ট, এগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন। ডেট ফরম্যাট, ডেট ফরম্যাট আমরা কি দিছি? আচ্ছা, তার মানে আমরা কি দিছি বলেন তো? মাস আগে, ডেট পরে, আগে মাস তারপর ডেট, তাই না? মাস, ডেট, ঠিক আছে না? নেক্সট, এবার দেখেন এটা হচ্ছে আমাদের কি আইটেম, এটা হচ্ছে স্টক, সেলস ডেসক্রিপশন, এটা হচ্ছে সেলিং প্রাইস, খেয়াল করে দেখেন এটা হচ্ছে ইনকাম অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পারচেস ডেসক্রিপশন, এটা হচ্ছে পারচেস কস্ট, সেল, ফরম্যাটটা ওরা নেয় নাই। আচ্ছা, ওরা ফরম্যাট বলতেছে এম ডি ডি, আচ্ছা ওরা মাস আগে বলছে। আচ্ছা, ওরা বলছে প্লিজ এন্টার দ্য ডেট ইন সাপোর্টেড ফরম্যাট। আচ্ছা, ওরা বলছে আগে মাস দিতে তারপর ডেট দিতে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই ফরম্যাটেই দিব। না না আচ্ছা, ওরা ওরা বলতেছে ওদের সাপোর্টেড ডেট হচ্ছে আমি দিছি হচ্ছে ডেট আগে, কিন্তু ওরা বলছে যে মাস আগে। প্লিজ এন্টার দ্য ডেট ইন সাপোর্টেড ফরম্যাট সাচ অ্যাজ এত। আচ্ছা, আমি যেটা দিছি আমার এটা তো এখানে মাস আগে, মাস আগেই তো দিছি। হুম, আচ্ছা দাঁড়ান, ওইটাতে ওই শিটে যাই, এটাতে যাই। হুম, এটা মাস, ঠিক আছে? আচ্ছা, ওরা তো অনেকগুলো অপশন দিছিল, তাহলে আমরা একটু অপশন চেঞ্জ করে দিই, দেখি নাই কিনা। দেখেন আমরা এখানে দিছি হচ্ছে মাস আগে তারপর ডেট। এটা দিছি। আচ্ছা, তাও নেই নেই, আচ্ছা না নিলে আমরা একটা কাজ করি, সেটা হলো আজকের ডেট ধরছে। আচ্ছা, এখানে একটু ম্যানুয়ালি কাজ করি, পরে দেখতেছি। এটা ধরলাম, এটা ধরলাম হচ্ছে 23, ঠিক আছে? এটা হচ্ছে, এটা ধরলাম 23, কপি করব। ওই জন্য বেশি ধরি নাই, কম করে ধরছি। না, এটা তো এক্সেল না। নিয়ম অনুযায়ী আমি যে ফরম্যাট দিতেছি সেটা সিলেক্ট করে দিলে কিন্তু হয়ে যাওয়ার কথা, তাই না? তাই যদি হতো তাহলে আমাকে এত অপশন দেখালো কেন? সব যদি নাই নিবে।
অসুবিধা নেই, হয়ে গেছে আমার। আচ্ছা এবার নিচে, হ্যাঁ আচ্ছা এবার দেখেন আমার তো মোটামুটি সব ঠিক আছে। সব ঠিকঠাক থাকলে আচ্ছা এইখানে দেখেন, এই পাশটা দেখেন, যতক্ষণ পর্যন্ত সবগুলো ঠিক না হবে ততক্ষণ পর্যন্ত এই পাশে কিন্তু আপনার একটু ঝামেলা শো করবে, ওই যে মানে রেড কালার শো করতেছিল। এখন কিন্তু টিক চিহ্ন, মানে বাই সেল, মানে আমি যেহেতু সবগুলো আইটেম দিয়েছি, সবগুলো আমি বাই করব, সবগুলো সেল করব, ওই জন্য এটা বাই সেল আসছে। আচ্ছা এবার দেখেন আমরা জাস্ট সেভ দিব, সেভ দিলে আমাদের এখানে আইটেম যদি আর কোনো সমস্যা না থাকে তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। দেখেন আপনারা সবগুলোই করবেন, আমি এখানে একটু সময় নেবেন। হোল্ড অন, নাইসলি ডান। 19টা এখানে ইম্পোর্ট হয়েছে, না 20টা হচ্ছে ই সহ, টাইটেল সহ। দেখেন সবগুলো হয়েছে, দেখেন আমার এখানে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ডেট ফরম্যাট, দাঁড়ান ডেটের জন্য কি করা যায়। এখানে আমার 19টা হয়েছে, এখন আমি যদি ডেটের কিছু করতে চাই, এটাকে দিয়ে এক্সপোর্ট করে দেখি ওরা ডেটটা কিভাবে দিছে। এক্সপোর্ট করি, হ্যাঁ দেখেন ডেটের ফরম্যাটটা দেখি কিভাবে দিছে ওরা। ডেট, ডেট নাই নাকি, এটা আইটেমের নাম, কোয়ান্টিটি, এটা হচ্ছে ডেট, তো এখানে দেয় নাই, ডেট দেয় নাই, ডেট দেয় নাই, ডেটটা থাকলে ভালো হইতো। আচ্ছা অসুবিধা নেই, আমাদের মোটামুটি 20টা হয়েছে। আমরা তবে আপনাদের কিন্তু সবগুলোই করতে হবে, হ্যাঁ যদি ডেট সমস্যা করে ম্যানুয়ালি ঠিক করে নিন, ঠিক আছে খুব বেশি। হ্যাঁ ইম্পোর্ট একসাথে 1000 আইটেম করতে পারবেন, অ্যাট এ টাইমে 1000 করতে পারবেন। হ্যাঁ আপনি ব্যাকে আসবেন, ব্যাকে এসে ডেটটা ঠিক করে নেবেন, আবার করবেন। আপনি যদি, হ্যাঁ ডেট ঠিক করা যাবে, ধরেন আপনি ইম্পোর্ট যতক্ষণ পর্যন্ত 100% সবগুলো কলাম ওদের মন মানে ওদের রিকোয়ার্ড মানে ফুলফিল না হবে ততক্ষণ পর্যন্ত ইম্পোর্ট নিবে না, বুঝতে পারছেন। হ্যাঁ ইম্পোর্ট নিবে না। সো সেই ক্ষেত্রে আপনি দেখবেন ডেটে একটু ঝামেলা করবে, ডেটের ফর্মেটটা ঠিক করে নিন, ঠিক করে নিলে হয়ে যাবে, ঠিক আছে। এক এক থাকলে একটু বুঝতে অসুবিধা, আপনি একটু ডেটটা বাড়াই নিন, হয়তো 25, হ্যাঁ 13 করে নিলেই ঝামেলা শেষ। হ্যাঁ এটাই, মানে কারণ এক এক দিলে আসলে কোনটা মাস কোনটা ডেট, মানে ও বুঝতে, ওরও বুঝতে অসুবিধা, আমারও বুঝতে অসুবিধা, ঠিক আছে। ওই জন্য মানে 13-র উপরে গেলে বা 20 নিলেন তখন আপনি বুঝতে পারবেন যে এইটা নিশ্চয়ই আপনার মাস হবে না, এটা ডেট হবে, ঠিক আছে। কিছু কিছু জিনিস একটু টেকনিক্যালি আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। তবে দেখেন এইখানে একটু ওরা কি করছে, একটা স্ট্রিক্টলি জিনিসটাকে হ্যান্ডেল করতেছে, বাট আগে যে সিস্টেমটা ছিল ওরা কিন্তু ইনপুট নিয়ে নিত। ওরা কি করতো, যদি আপনি রেড কালারও যদি আসে সেভ দিলে ও নিয়ে নিবে। কি কারণে নিবে, ও কি করবে, ও ওর মতো করে কারেন্ট ডেট দিয়ে নিয়ে নিবে, ওর মন মতো যদি না হয়। বাট এখন আর তা নিবে না, এখন আগে ঠিক করেন তারপরে ইম্পোর্ট করেন। বাট আগে যেটা ছিল, হয়তো ধরেন আপনি ইম্পোর্ট করছেন ওর ফরম্যাটের সাথে মিলে নাই, রেড কালার শো করতেছে, সেভ দিবেন তাও ইম্পোর্ট নিবে। সেই ক্ষেত্রে ওরা কি করবে, একদম কারেন্ট ডেট ধরে ইম্পোর্ট করে ফেলবে। এটা কিন্তু আবার আপনাদের জন্য ঝামেলা বা আমাদের জন্য ঝামেলা, বুঝতে পারছেন। এটাই ঠিক আছে, কারণ শুদ্ধ করে ঢুকাইলে আপনার জন্য বেটার, যে পরবর্তীতে আপনার হ্যাসেলটা কম হবে। আচ্ছা এইবার হচ্ছে আমরা কি করলাম, ইম্পোর্ট করলাম। এখন আসেন আমরা এই আইটেমগুলো এইখান থেকে, যদি কখনো খেয়াল করেন কোনো সময় আমরা যদি চাই যে কোনো, এখানে দেখেন 100 পিস অন হ্যান্ড আছে, আমি এটাকে 200 করব, এটা পসিবল কিনা দেখেন। আপনি চলে যাবেন কোথায়, এই যে এডিট অপশনে, এডিট অপশনে গেলে
আপনাকে ওরা এডিট করার সুযোগ দিবে। দেখেন, নাম এডিট করতে পারবেন, স্টক এডিট করতে পারবেন, ইমেজ দিতে পারবেন, হ্যাঁ। কিন্তু এই জায়গায় এসেও বলতেছে এটা লক, বাট আপনি এটাই এডিট করবেন, এটাকে আপনি এডিট করবেন, কিন্তু ও বলতেছে এটা লক। আচ্ছা, তাহলে এটা কিভাবে ঠিক করবেন? ঠিক করবেন হচ্ছে এখানে দুইটা অপশন আছে, একটু লিখে রাখবেন। কি কারণে লিখে রাখবেন আমি বলতেছি। এই যে কোয়ান্টিটি আর স্টার্টিং ভ্যালু, ও বলতেছে অ্যাডজাস্ট করো, কিন্তু দুইটা ওয়েতে, একটা হচ্ছে কোয়ান্টিটি, একটা হচ্ছে স্টার্টিং ভ্যালু। ধরেন যদি আপনি ইনিশিয়ালি ওপেনিং ব্যালেন্সে ভুল করেন, এটা তো আমার ওপেনিং ব্যালেন্সের ভুল, তখন আপনি কি করবেন? স্টার্টিং ভ্যালুতে গিয়ে অ্যাড করবেন। স্টার্টিং ভ্যালুতে যদি অ্যাড করেন, এটা আপনার ডিরেক্টলি এডিট হবে, এর ব্যাক এন্ডে কোনো অ্যাডজাস্টিং থাকবে না। ধরেন আমি 100কে 200 বানাবো, আমি যে 200 বানাইলাম, 200-র জন্য কোনো আলাদা কোনো ইম্প্যাক্ট থাকবে না যে আপনি অ্যাডজাস্ট করে 200 বানাইছেন, ডিরেক্ট এডিট হবে। বুঝতে পারছি? আর যদি কোয়ান্টিটিতে মানে গিয়ে করেন, ধরেন এখানে গিয়ে বললেন যে 200, তাহলে ও 200 কি করবে? অ্যাডজাস্ট দিয়ে ওর 200 বানাবে, যে আগে 100 ছিল, অ্যাডজাস্টিং আরও 200 হয়েছে, 100 হয়েছে, এই হচ্ছে 200। তাহলে আমরা এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব? স্টার্টিং ভ্যালু ব্যবহার করব শুরুতে, যখন একবার ওপেনিংটা ঠিকঠাক মতো দিয়ে ফেলবেন, এরপরে 1 মাস পরে যখন কাউন্ট করবেন যে আপনার কাগজে কলমে দেখাচ্ছে 200, বাট আপনার ফিজিক্যালি আছে 180, তার মানে 20 পিস নাই। কেন নাই? চুরি হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, নষ্ট হতে পারে, গিফট করতে পারেন, সেল করেন নাই, সেল ছাড়া অন্য যে কোনো কারণে আপনার এটা ড্যামেজ হয়ে গেছে বা মিসিং হয়ে গেছে, তখন ওই 20টা আপনাকে অ্যাডজাস্ট করতে হবে। তখন আমরা যে অ্যাডজাস্টে যাব, কোয়ান্টিটিতে যাব তখন। বোঝা গেছে? সো এই কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্টের উপরে আরও একটা ক্লাস আছে, তখন ওইটা বুঝবো। এখন আজকে আমরা শুধু স্টার্টিং ভ্যালুটা এডিট করে দেখাই। স্টার্টিং ভ্যালুতে যাব, এখানে গিয়ে দেখেন এই জায়গাতে অনেকেই ভুল করবেন, এই জন্য আমি বলতেছি। এখানে আসার পরে দেখেন, আমি যখন এই যে এই 100কে 200 বানাবো, দেখেন ইনিশিয়াল কোয়ান্টিটি আমি ধরেন 200 বানাবো, 200 দিলে আমার কিন্তু এই যে ওপেনিং ব্যালেন্সটা বেড়ে যাবে, ঠিক আছে। এরপর দেখেন ডেট, এখানে ডেট কই গেল? এই যে ডেট। ধরেন আপনি ভুলে ভুলে না, ধরেন আপনি বুঝেন নাই, রেড কালার আসছে, আপনি বুঝেন না, আপনি ইম্পোর্ট করে ফেলছেন, কারেন্ট ডেটে ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি 2025 সালের জানুয়ারি ডেট দিয়ে হচ্ছে আপনি একটা ইনভয়েস করতে চাচ্ছেন, আপনাকে ইনভয়েস করতে দিচ্ছে না, বলতেছে যে তোমার ইনভয়েস ডেট আইটেম ডেটের আগে দেওয়া হয়েছে। ধরেন আপনার স্টকে মালই নাই, আপনি ইনভয়েস করতেছেন, তো তখন এটা নিবে না। তখন আপনি কি করবেন? ওই ইন্ডিভিজুয়ালি প্রোডাক্টগুলোর ভেতরে ঢুকে ডেটটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। যদি ডেট কোনো কারণে হয়তো মিস্টেক করে ফেলছেন, কারেন্ট ডেট আপনি ইম্পোর্ট করে ফেলছেন, তখন আপনি এই ডেটটা এখানে এসে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? তাহলে ডেট এবং অ্যামাউন্ট দুইটাই আপনি এখানে এসে চেঞ্জ করতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, আমি আপাতত শুধু অ্যামাউন্টটা চেঞ্জ করে দেখাইলাম, আর বাকিগুলো তো আপনারা খুব সহজেই চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এইবার আসেন, এইটাকে আমরা ইম্পোর্ট করতে পারবো, এই যে এখানে পিডিএফ এ ইম্পোর্ট করতে, এক্সপোর্ট করতে পারবো, এবং সিএসবি তেও এক্সপোর্ট করতে পারবো। এটা হচ্ছে পিডিএফ, ঠিক আছে। আর আগে যেটা বললাম এটা সিএসবি। আর এই এডিটে গেলে আপনি এডিট করতে পারবেন, এখানে গিয়ে আপনি আরও কিছু যে কোয়ান্টিটি অ্যাডজাস্ট করতে পারবেন, স্টার্টিং ভ্যালু অ্যাড করতে পারবেন, রিপোর্ট রান করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, আবার হচ্ছে রিঅর্ডার করতে পারবেন, এবং ইনঅ্যাক্টিভ করতে পারবেন। ইনঅ্যাক্টিভ মিনস হচ্ছে এইটা আপনার কি হবে? দেখা যাবে না। তবে একটা জিনিস খেয়াল করবেন, ইনভেন্টরি একদম খুবই সমস্যা না হলে এটাকে আপনি ইনঅ্যাক্টিভ করবেন না। ইনঅ্যাক্টিভ করলে এইটা যেটা করবে ওরা, দেখেন ইনঅ্যাক্টিভ করলে ওরা কি সমস্যা করবে আপনাকে। ফার্স্ট অফ অল, আপনি যখন ইনঅ্যাক্টিভ করবেন, অথচ এটার আছে কোয়ান্টিটি অন হ্যান্ড আছে, বাট আপনি ভুলে এটা এন্ট্রি করে ফেলছেন, তো তখন আপনি কি করবেন? এডিট করে ভ্যালুটা জিরো করে ফেলেন আগে, ভ্যালু জিরো করে, যেমন স্টার্টিং ভ্যালু জিরো করেন আগে, করে দেন আপনি ইনঅ্যাক্টিভ করেন, আপনার ইম্প্যাক্ট আসবে না। কিন্তু যদি আপনি ডিরেক্টলি ভ্যালু থাকার পরেও ইনঅ্যাক্টিভ করেন, ও কি করবে? ও অ্যাডজাস্টিংটা কি করবে দেখেন, ভ্যালু জিরো করবে না, কিন্তু ধরেন অ্যাসেট জিরো হবে, কিন্তু এইটা ওর টোটালটা খরচ দেখাবে। কিভাবে খরচ দেখাবে? ওই যে বলছি, সেল করলে আপনার কস্ট অফ সেল দেখাবে, তো আপনি সেল করেন না, আপনি কোয়ান্টিটি অ্যাডজাস্ট করতেছেন,
ও রেভিনিউ দেখাবে না, কিন্তু পুরোটাই ও খরচে দেখাই দিবে, কস্ট অফ সেলে চলে যাবে। বুঝতে পারছি? কস্ট অফ সেলে চলে যাবে কিন্তু, এবং ওইখান থেকে এটা ডিলিট করা কিন্তু করা যায়, কিন্তু অনেক অনেক কিছু করে তারপর করতে হয়। সো অত ঝামেলায় যাওয়ার কোনো দরকার নাই। আপনাদের সবাইকে বলে দিলাম, মানে যেহেতু আপনারা বিগিনিং পর্যায়ে আছেন, ইনভেন্টরি ইম্পোর্ট করতে গেলে অনেকেরই ডাবল হইতে পারে, অনেকেরই ভুলে ইম্পোর্ট হইতে পারে। যদি এরকম কিছু হয়, আপনারা যেটা করবেন, আগে এডিটে গিয়ে স্টার্টিং ভ্যালু 0 করে নেবেন। 0 করে দেন আপনি ওটাকে ইনঅ্যাক্টিভ করেন, তাহলে আর কোনো ব্যাড ইম্প্যাক্ট থাকবে না, কারণ ওইটা তো অ্যাসেটের ভ্যালুই নাই। ভ্যালু না থাকলে তো আর কস্ট অফ সেলে যাবে না। বুঝতে পারছি? ওকে। আচ্ছা, আমরা এটা ইম্পোর্ট করব এখান থেকে, আর এই রিপোর্টগুলো রান করতে পারবো, আর ইনঅ্যাক্টিভ এখান থেকে করতে পারবো, জাস্ট সিলেক্ট করে যে ইনঅ্যাক্টিভ, এই যে মেক ইনঅ্যাক্টিভ। ঠিক আছে? সো আশা করি আমরা পারবো না? ওকে। সো প্রাইমারি স্টেজে আপনারা প্রথমে নিজেরা এক্সপেরিমেন্ট করেন, বুঝেন, এরপরে যে কোনো কিছুই করতে পারবেন। ঠিক আছে? আর মানে একটা, মানে এখানে যেমন আমি অ্যাড করলাম, আমি একটু ভ্যালুটা মিলাই দেখি যে আমার ভ্যালুটা ঠিকঠাক মতো আমার ইনভেন্টরি অ্যাসেটে অ্যাড হয়েছে কিনা। দেখেন, আমরা এখানে যেটা ভ্যালুটা দেখেছি, আমরা যদি এটাকে একটু ইয়াতে কনভার্ট করে দেখেন, আমি যদি হচ্ছে 500 ইন্টু, খেয়াল করেন, পারচেস প্রাইস হচ্ছে 50। দাঁড়ান, এটা হচ্ছে অসুবিধা নেই, আমি কাজ করি। এটা হচ্ছে ফরম্যাট সেলে গিয়ে জেনারেল দিলে হয়ে যাবে। এই দেখেন, ধরেন আমি, দাঁড়ান 1 মিনিট, এই যে এই পর্যন্ত যাই, এই পর্যন্ত অ্যাড করেছি তো। এখন দেখেন কত আছে এখানে, 4,17,850। আমরা একটা ম্যানুয়াল করেছিলাম, কত ছিল মনে আছে? 4,17,850 এর সাথে ওইটা যোগ হবে। এইবার যাবেন হচ্ছে ব্যালেন্স শিটে। দেখেন, ব্যালেন্স শিটে যাব আমরা, ব্যালেন্স শিট, এই দেখেন স্টক অ্যাসেট 483। আচ্ছা, 483টা কিভাবে আসছে? আপনার এই যে এটার সাথে যোগ হয়েছে, দেখেন এই যে আপনার 417 সাথে আমরা অ্যাড করেছিলাম মেবি 200 ইন্টু কত ছিল, হ্যাঁ হ্যাঁ 200 ইন্টু, প্রথমে না 2000 ছিল, 16, তাই না? এবার দেখেন, একটু মিলাই দেখি, 4,49,850 না, আর একটু কম বেশি আছে, পরে মনে হয় যে এডিট করছিলাম। এই যে এখানে ঢুকবেন, এখানে ঢুকলে দেখতে পাবেন, এখানে ঢোকেন, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স শিট, এখানে ঢুকলে দেখতে পারবেন 4,63,000 তো। আমরা এটাকে হচ্ছে ডাউনলোড করে দেখেন, এক্সেলে করি, হ্যাঁ এক্সপোর্ট টু এক্সেল। এবার দেখেন, দেখেন স্টার্টিং ভ্যালু এখানে সব দেওয়া আছে। আমাদের নাপা ছিল এই যে এটা 32,000। আচ্ছা, 32,000 যদি হয়, তাহলে 32,000 তো ঠিকই আছে, 4,31,850 এর সাথে হচ্ছে 32,000 যোগ হয়েছে। ঠিক আছে, 4,83,000 এখানে সব দেওয়া আছে একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। ঠিক আছে? সো এইভাবে আপনি দেখতে পারবেন, মিলাই নিতে পারবেন আপনার যে স্যাম্পল ফাইল যেটা ছিল সেটার সাথে। আমরা কি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস ম্যানুয়াল এবং ইম্পোর্ট পারবো তো? পারবো ইনশাল্লাহ। আসতে কেন? আচ্ছা, এইবার আসেন হচ্ছে কেনা বেচা করবো আমরা। ঠিক আছে, আমাদের যা যা অ্যাড করা দরকার ছিল
আমরা আগে অ্যাড করে নিছি। ধরেন ইনভেন্টরি অ্যাড করছি, কাস্টমার অ্যাড করেছি, চার্ট অফ অ্যাকাউন্ট অ্যাড করেছি, হ্যাঁ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অ্যাড করেছি। এইবার আসেন আমরা হচ্ছে এখানে ইনভয়েস করব। ইনভয়েস রিলেটেড কি কি আছে, মানে আমরা এখন সেল করব। দেখেন সেলের ক্ষেত্রে এখানে কয়েকটা মেনু বার আছে, দেখেন মেনু বারগুলো হচ্ছে, খেয়াল করে দেখেন, কাস্টমার, কাস্টমারের আন্ডারে এখানে খেয়াল করে দেখেন ইনভয়েস আছে, রিসিভ পেমেন্ট আছে, স্টেটমেন্ট আছে, এস্টিমেট আছে, ক্রেডিট নোট আছে, সেলস রিসিট আছে, রিফান্ড রিসিট আছে, ডিলে ক্রেডিট আছে, ডিলে চার্জ আছে। আমরা মানে প্রত্যেকটা মেনু একবার করে ব্যবহার করব এবং ব্যাখ্যা করব কোনটা কোন কাজে কখন ব্যবহার করবেন, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা যদি মনে করি যে আমার কোনো কাস্টমার কোটেশনের জন্য আমার কাছে মানে হচ্ছে হচ্ছে প্রপোজাল পাঠাইছে যে আমি এই প্রোডাক্টগুলো কিনতে চাই, কত টাকা নিবা, ঠিক আছে। এটা তো আপনারা সবাই বুঝেন কোটেশন কীভাবে পাঠাইতে হয়। কোটেশন মিনস হচ্ছে এস্টিমেট করবো আমরা। এখানে এস্টিমেটের কোনো মানে ফাইন্যান্সিয়াল কোনো ইম্প্যাক্ট নাই, এটা হচ্ছে একটা নন পোস্টিং আইটেম। এই কোটেশনকে যখন আমরা অর্ডারটাকে কনফার্ম করব তখন ইনভয়েস করব, দেন আমার ফাইন্যান্সিয়াল রিপোর্টে হিট করবে। কোটেশনের কয়েকটা স্ট্যাটাস আছে, এটা মুখস্থ করবেন। কি কি স্ট্যাটাস আছে? পেন্ডিং, অ্যাকসেপ্টেড, ক্লোজ এবং রিজেক্টেড, এটা মুখস্থ করবেন। দেখেন আমরা প্রথমে চলে যাই কোটেশন। আমরা কিছুক্ষণ আগে কিছু কাস্টমার অ্যাড করেছিলাম, এখান থেকে ধরেন যে কোনো একটা কাস্টমার নিলাম, যে এই কাস্টমার হচ্ছে আমাদেরকে প্রপোজাল পাঠাইছে, সে কিছু আইটেম নিতে চায়, এখন আমরা এটার প্রাইসিং দিব। আমার মতো এরকম ধরেন আরও 5টা ফার্মাসিউটিক্যালকে সে কোটেশন দিছে, ঠিক আছে। আপনি আপনারটা দিবেন, আরেকজন আরেকজনেরটা দিবে। এইগুলো সে রিসার্চ করে যারটা পারফেক্ট মনে হবে সে তার অর্ডারটা সে কনফার্ম করবে। যখন আমারটা যদি কনফার্ম হয় এর মধ্যে, তাহলে আমি কি করব, আমি হচ্ছে তাকে মাল ডেলিভারি দিব, ডেলিভারি দেওয়ার পর আমি ইনভয়েস করব। এটা হচ্ছে সিস্টেম। তাহলে আমরা কোটেশনটা প্রথমে এখানে নাম দিলাম কোটেশন নাম্বার 1। এরপর আসেন হচ্ছে ডেট, ধরে নিচ্ছি এটা হচ্ছে আমার, এইবার দেখেন আমি দিলাম জানুয়ারির 10, বাট আপনি ওই প্রোডাক্টটা অ্যাড করে রাখছেন 2025 সালের ফেব্রুয়ারির 28 তারিখ, তাহলে কি ইনভয়েস করতে আপনাকে দিবে? দিবে না কিন্তু, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার ধরেন এক্সপায়ারি ডেট আমি দিচ্ছি না। আচ্ছা, এইবার আসেন হচ্ছে আমরা এখানে এসে যেটা করব, এই যে আইটেম, যে আইটেমগুলো আমরা অ্যাড করেছি সেই আইটেমগুলো এখানে শো করবে, ঠিক আছে। এখন যে আইটেমগুলো আপনি সেল করার জন্য কোটেশন দিবেন সেই আইটেমগুলো এখানে লিখলেন। লেখার পর এখানে ডেট, সার্ভিস ডেট হচ্ছে এখানে খেয়াল করেন ইনভয়েস করলেন 10 তারিখে, এমনও হইতে পারে আপনি মাল ডেলিভারি দিয়েছেন 8 তারিখে, ঠিক আছে। ধরেন একটা 8 তারিখে দিয়েছেন, একটা 9 তারিখে দিয়েছেন, এটা বাস্তবে হইতে পারে। ধরেন একটা 8 তারিখে দিয়েছেন আর এটা দিয়েছেন ধরেন আপনি 9 তারিখে, তাহলে আপনি যেই ডেটে সার্ভিস দিবেন, সার্ভিস বলতে যেই ডেটে আপনি মাল ডেলিভারি দিয়েছেন, এই ডেটটা পাবেন কোথায়? এটা চালানে পাবেন। দেখবেন ইনভয়েস কিন্তু আগেই হয় না, আগে হয় চালান। চালান ডেলিভারি দেওয়ার পরে স্টোর থেকে যখন রিসিভ করে, অ্যাপ্রুভ করে, তখন এটা দেখে হচ্ছে ইনভয়েস করা হয়, ঠিক আছে। দেখা গেল 2টা মাল 2 ডেটে পাঠানো হয়েছে। এরপরে ধরেন এখানে আইটেম, এটা ধরেন হচ্ছে 30টা পাঠাইছেন, এটা ধরেন আপনি 50টা পাঠাইছেন, ঠিক আছে। এবার দেখেন এটার অন হ্যান্ড 200, এটার অন হ্যান্ড দেখেন এটা 200, এটা 600, এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে ভিএটি, এটা হচ্ছে 20%, ঠিক আছে। এটা হচ্ছে 5%, যেটা থাকবে সেটাই দিবেন। এইবার আসেন আমরা মোটামুটি সব কিছু দিলাম, দেওয়ার পর এরপরে আসেন হচ্ছে ডিসকাউন্টের ইস্যু, এখানে আমি রাখলাম না, কারণ কোটেশন যখন পাঠাবো কোটেশনের মধ্যে কোনো ডিসকাউন্ট নেই, ডিসকাউন্ট তো হবে পরে। এইবার আসেন হচ্ছে আমি 7 ক্লোজ করব। দেখেন 7 ক্লোজ করার পরে আমার একটা এস্টিমেট তৈরি হলো। এস্টিমেটটা কোথায় গেলে পাবো? অল সেলসে পাবো। দেখেন এই যে এখানে আমাদের সেলস সেন্টার, যেটা এখানে গেলে আমরা অল সেলস এখানে পাবো। দেখেন এখানে গেলে আমরা পাবো এই যে এস্টিমেট নাম্বার 1, 10 জানুয়ারি,
এটার বর্তমান স্ট্যাটাস হচ্ছে পেন্ডিং। বর্তমান স্ট্যাটাস কি? পেন্ডিং। ওকে, এইবার আসেন এইটাকে আমরা এখন মানে পাঠানোর পরে আমাদের যিনি হচ্ছে, আচ্ছা এটা কিন্তু আবার করা যায়, সেন্ড করা যায়। দেখেন এটা জেরোতে ইনস্ট্যান্ট চলে যায়, সময় লাগে না, কিন্তু কুইক বুকসে মাঝে মাঝে একটু সময় নেয়। এই দেখেন এখানে আপনি ধরেন আমি এখানে একটা মেইল দিলাম। আপনাদের মনে আছে যে আমি যখন সেটিংয়ের ক্লাস করাচ্ছিলাম তখন যে এখানে বলছিলাম 3টা মেইল আইডি লেখা যায়, ঠিক আছে? এই সেন্ট মি এ কপি, এটা মানে হচ্ছে আমি সেটিং করার সময় যে মেইল আইডি দিয়েছি ওইটাতে অটো চলে যাবে, এটাতে যাবে, আর এটা তো কাস্টমারেরই আইডি। আরও 2টা মেইল আইডি দেওয়া যায়, বিসিসি এবং সিসি। যদি ওখানে আপনার দেওয়া থাকে তাহলে এখানে আর কিছু দেওয়া লাগবে না, জাস্ট আপনি সেন্ড করে দিবেন। এই দেখেন সেন্ড করে দিলে অটোমেটিক্যালি মেইলে চলে যাবে, ঠিক আছে? অটোমেটিক্যালি মেইলে চলে যাবে, এবং এটা হচ্ছে যখন সে রিপ্লাই দিবে তখন এটা অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড দেখাবে। এখানে কি দেখাবে? অটোমেটিক্যালি অ্যাকসেপ্টেড দেখাবে। এবং আপনি চাইলে যখন ভার্বালি আপনি কনফার্মেশন পেলেন অথবা আপনি মেইল পেলেন, যদি এখানে অ্যাকসেপ্টেড না দেখায় আপনি কিন্তু ম্যানুয়ালি এখানে অ্যাকসেপ্ট করতে পারবেন। এই যে মার্ক অ্যাকসেপ্টেড, মার্ক অ্যাকসেপ্টেড। এখানে ধরেন যদি অ্যাকসেপ্ট হয় অ্যাকসেপ্ট দিবেন, যদি ডিক্লাইন করে তাহলে ডিক্লাইন দিবেন, ঠিক আছে? তাহলে ডিক্লাইন হয়ে গেল। আচ্ছা তারপরে ধরেন এখানে বাই কে দিছে, ধরেন আপনি নাম দিলেন, নাম কি ছিল ওনার, কি জানি একটা নাম ছিল, দাঁড়ান, ওয়েন হি, ওনার নাম দিলাম। দেখেন মার্ক অ্যাকসেপ্টেড, নাম দিলাম। আচ্ছা কবে করছে এটা? জানুয়ারির 10 তারিখ দেওয়া ছিল, তো ধরলাম 12 তারিখে করছে, ওকে দিবেন। ওকে দিলে এটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। অ্যাকসেপ্টেড দেখেন এখানে স্ট্যাটাস আসছে অ্যাকসেপ্টেড, ক্লিয়ার? এরপরে আপনি হচ্ছে কি করবেন, এটাকে কনভার্ট করবেন। যখন এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে তার মানে আপনার মাল ডেলিভারি দিয়েছেন, ডেলিভারি দিয়ে আপনি ইনভয়েসে কনভার্ট করবেন। এখন কনভার্ট টু ইনভয়েস দেন। ইনভয়েস দেওয়ার পরে দেখেন আপনাদের কারো হয়তো এরকম নাও আসতে পারে, কারণ আপনি সেটিং ঠিক মতো করেন নাই। আচ্ছা এই সেটিং, এইটা আনার জন্য সেটিং কোথায় আছে দেখেন, আপনি একটা এস্টিমেট থেকে মানে পার্শিয়ালি ইনভয়েসে কনভার্ট করতে পারবেন। এখানে দেখেন রিমেইনিং টোটাল অফ অল লাইন, অথবা পার্সেন্টেজ অফ অ্যামাউন্ট, অথবা ম্যানুয়াল এন্ট্রি ফর ইচ লাইন, 3টা অপশন এখানে আসছে। এখন বাস্তব জীবনে যেভাবে আপনি কোটেশনটা পেয়েছেন, ওই কোটেশনের 2টা আইটেমই যে সেম পার্সেন্টেজে সে নিতে চাইবে অ্যাট এ টাইমে, এটা নাও হইতে পারে। সে বলতে পারে একটা 80%, একটা 20%, সে বলতে পারে একটা 10 পিস, একটা 3 পিস, সে অনেকভাবেই বলতে পারে। আচ্ছা নর্মালি যদি আপনার মানে প্রোডাক্ট হয়, আপনি তো আংশিক ভেঙে দিতে পারবেন না, একটা রাউন্ড ফিগার হইতে হবে আইটেমের ক্ষেত্রে। যদি ধরেন আপনি 10 প্যাকেট আপনি হচ্ছে কি বলে মানে 10 বোতল হ্যান্ড স্যানিটাইজার আপনি সেল করবেন, এটা কি 10.5 করতে পারবেন বা আড়াই করতে পারবেন? এটাকে 10 মানে 10ই, 8 মানে 8ই, তাই না? তো সেই ক্ষেত্রে ওইভাবে অর্ডারটা দিবে। তাহলে আমরা কি করব, এখানে ম্যানুয়ালিতে যদি যাই তাহলে আমরা আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারবো, সে যেভাবে চাইবে সেভাবে হিসাব মিলাই দিতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি পার্সেন্টেজে যাই অথবা রিমেইনিংয়ে যাই তাহলে আমাদের যতগুলো লাইন থাকবে প্রত্যেকটা লাইনে সেম রেশিওতে আনতে হবে, ওখানে আলাদা করার কোনো সুযোগ নাই। বাস্তব জীবনে সেম রেশিওতে সে নাও নিতে পারে, ঠিক আছে? ওই জন্য আমরা ম্যানুয়ালটাতে যাব, ম্যানুয়ালটাতে আপনি যে কোনো কিছু করতে পারবেন। এইবার আসেন আমরা ম্যানুয়ালটাতে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে, খেয়াল করেন আমরা ফার্স্ট অফ অল যে ইনভয়েসটা করেছি, দেখেন যে এস্টিমেটটা করেছি, এস্টিমেটটা একটু ওপেন করি তাহলে আপনাদের বুঝাতে সুবিধা হবে। এ হচ্ছে আমার এস্টিমেট। এস্টিমেটে কি কি ছিল দেখেন, এস্টিমেটে ছিল আমার কি কি আইটেম। এস্টিমেটে আমাদের দেখেন এখানে হ্যাঁ ইনহেলার ছিল, আর হচ্ছে অ্যামোক্সিসিলন। আচ্ছা এখন এটা হচ্ছে 30টা, এটা ছিল 50টা, ধরুন আপনি এটা নিবে 15টা,
এটা নেবে ধরেন 40টা, রেশিও কি সমান হইলো? সমান হইল না, তাহলে আমি কি করব, ওই অনুযায়ী দিব। এটা তো আর ভেঙে ভেঙে দেওয়া যাবে না। এখন এইটার ক্ষেত্রে যেটা করতে হবে আমাকে, ফার্স্ট অফ অল 280 ইন্টু 15 কত হয়? 280 ইন্টু 15 একজন ক্যালকুলেশন করেন। এইখানে এসে যেটা করব দেখেন, এই যে অ্যামাউন্ট দিব, অ্যামাউন্ট দিয়ে কত হয়? 4200। না না, 4200 কেমনে হয়? 30 ছিল কি এখানে? হ্যাঁ, অর্ধেক 20 ধরেন, 20 গুণন আপনার হচ্ছে কত হয়? 20 ইন্টু আপনার হচ্ছে 200 কত, 80, 280 কত হয়? 5600। এখানে আমি লিখবো 5600। দেখেন অ্যামাউন্ট লিখবো, কোয়ান্টিটি অটো চলে আসবে। ঠিক আছে, এটাতে আসেন, এটাতে আমার ছিল, এটাও অ্যামাউন্ট দিলাম, এখানে আমার ছিল হচ্ছে কত, 50, এটা নিবে হচ্ছে ধরেন 40, তাহলে 40 গুণন 80 কত? 5 8 4 8 32, মানে 3200 লিখবেন হচ্ছে এখানে অ্যামাউন্ট, 3200 লিখবেন। এবার দেখেন 3200, এবং এখানে 40টা চলে আসছে। আর এখানে ট্যাক্সের রেট যেটা দেওয়া ছিল ওইটাই থাকবে। ইনভয়েস করবেন ধরেন এখানে এসে, আচ্ছা এটা যা দেওয়া আছে এটি থাক। এখানে এসে আমরা ইনভয়েস করলাম হচ্ছে 12 তারিখে। ঠিক আছে, 7 ক্লোজ দিব। দেখেন 7 ক্লোজ, যখনই 7 ক্লোজ দিব তখন আমার একটা ইনভয়েস ক্রিয়েট হয়ে গেল। এবং দেখেন এখানে আরও কিন্তু কিছু অংশ বাকি আছে। সে পরেরটা বললো যে তুমি ফেব্রুয়ারি মাসের 5 তারিখে পরেরটা দিয়ে দিবা। তাহলে ফেব্রুয়ারি মাসের 5 তারিখে যখন আসবে তখন আপনি বাকিটা দিয়ে দিবেন কনভার্ট টু ইনভয়েসে গিয়ে। এখন আর ম্যানুয়ালিতে যাওয়ার দরকার নাই, রিমেইনিং টোটাল অফ অনলাইন দিয়ে দিলে হয়ে গেল। রিমেইনিং বলতে এখানে ছিল 30-এ 20 চলে গেছে, তার মানে 10টা বাকি আছে, আর এখানেও 10টা বাকি আছে। তাহলে আপনি ক্রিয়েট ইনভয়েস দেন, এখন দেখবেন 10 10 দুইটা বাকি আছে। এখানে দেখেন এটা 10, এটা 10, রিমেইনিংটাই কিন্তু এখানে আসছে। আচ্ছা, এরপর আপনি এটাকে 15 তারিখের ডেটে আপনি ইনভয়েস করে ফেলেন, করে আপনি এটাকে 7 ক্লোজ দেন। আচ্ছা, এবার আসেন, এই একজন ব্যক্তির কয়টা ট্রানজ্যাকশন করছে, একটা এস্টিমেট করেছি, দুইটা ইনভয়েস করেছি, তাই না? তাহলে টোটাল 3টা ট্রানজ্যাকশন হয়েছে। আমি 3টা একসাথে দেখতে চাইলে কাস্টমারে চলে যাব, কাস্টমারে গেলে ওর নাম কি ছিল ওই নামে চলে যাব। দেখেন কি নাম ছিল? ও আচ্ছা, দেখেন এই যে পাইছি, এই নামের উপরে ক্লিক করেন। দেখেন নামের উপরে ক্লিক করলে এবার দেখেন ওর সবগুলো একসাথে অ্যাট এ টাইমে এক জায়গায় শো করবে। দেখেন শো করছে। এটা ছিল ওপেনিং ব্যালেন্সের, এইটা দেখেন ক্লোজ হয়ে গেছে, কারণ ফুললি ইনভয়েসে কনভার্ট হয়ে গেছে। এটার ইনভয়েসে কনভার্ট করা যাবে না। বাকি দুইটা হচ্ছে, এটা একটা ইনভয়েস, এটা আরেকটা ইনভয়েস, 4টা ইনভয়েস। চাইলে আপনি টোটাল এখানে এটাকে ডাউনলোড করতে পারেন। দেখেন ডাউনলোড করলে এখানে একটা সামারি শো করবে, এটা হচ্ছে সামারি। আর আপনি যদি ইন্ডিভিজুয়ালি এখানে ধরেন আপনি চান যে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রিন্ট করবেন, দেখেন এখানে এসে ভিউ করেন, ভিউ করে আপনি ডাউনলোড করেন। এই দেখেন কাস্টমাইজ যদি করা থাকে, আপনারা মনে করে দেখেন, আপনারা অনেকেই টেমপ্লেট তৈরি করেছিলেন, মনে আছে? টেমপ্লেট তৈরি করেন নাই, কে কে হাত তোলেন? কেন করেন নাই বলেন? এই যে, ঠিক আছে, শোনেন, আপনাদেরকে নতুন দেখে আমি আজকের ক্লাস এবং আগামী ক্লাস পর্যন্ত ছাড় দিব। 4র্থ নাম্বার ক্লাসের পর থেকে সিআরকে আপনি না, আপনাকে দায়িত্ব দিব, সাথে আরেকজনকে দিব। 4র্থ নাম্বার ক্লাসের পর থেকে যে অ্যাসাইনমেন্ট দিতে পারবে না তার জরিমানা হবে 50 টাকা করে, রিজনেবল প্রাইস, যেটা অ্যাফোর্ডেবল। ঠিক আছে, অতএব কেয়ারফুল। আপনারা বলতে পারেন যে আমাদেরকে একটু আগে থেকে বললে আমরা সতর্ক থাকতাম। আপনাদেরকে 1 মাস আগে থেকে সতর্ক করে দিলাম। ঠিক আছে, সো এখন থেকে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট উইকলি করে ফেলবেন। ঠিক আছে, যে করবেন না সে জরিমানা নিয়ে আসবেন। ঠিক আছে, এবং পরপর 3বার যদি জরিমানা দেন তারপর থেকে তার মানে টাকা হয়ে যাবে ডাবল। ঠিক আছে, এই টাকা দিয়ে ভাবতেছি যে আমেরিকাতে যে ট্রাম্প বলছে না 50 মিলিয়ন টাকা যার আছে সে আমেরিকা চলে যেতে পারবে
ওই চলে যাব, ঠিক আছে। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা চলে যাই, ডাউনলোড করবেন এইভাবে। শোনেন, আপনারা অ্যাসাইনমেন্ট কিভাবে দিবেন আমি বলে দিব। প্রত্যেকটা কাস্টমারের নাম ওয়াইজ আমি আপনাদেরকে হচ্ছে রিকোয়ারমেন্ট দিয়ে দিব, নাম ওয়াইজ ফোল্ডার ক্রিয়েট করবেন। ফোল্ডার ক্রিয়েট করে এখানে যেমন 4টা ট্রানজ্যাকশন আছে, এই 4টা আলাদা আলাদা করে প্রিন্ট দিবেন, প্রিন্ট দিয়ে ওই ফোল্ডারের মধ্যে রাখবেন এবং সামারিটা সহ, ঠিক আছে। সো যতটা সুন্দর করে আপনারা দিতে পারেন চেষ্টা করবেন। আচ্ছা, এবার আসেন, কোনো কাস্টমার যদি সরাসরি কোনো কোটেশন ছাড়াই, ধরেন এমন হতে পারে পুরাতন কাস্টমার, আমার তার সাথে আগেই বিজনেস হয়েছে, আমাকে সে চিনে বা আমার সার্ভিস সম্পর্কে জানে, সো আমার কাছে আর কোটেশন দরকার নাই। সে ডিরেক্টলি অর্ডার দিয়ে দিল যে আমার এইটা 10 পিস লাগবে, এটা 5 পিস লাগবে, তাড়াতাড়ি পাঠিয়ে দেন। তখন আমি ডিরেক্টলি কি করব, ইনভয়েস করব, আমার এখানে আর কোনো কোটেশনের কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা কি করব, প্লাস নিউ আইকনে যাব, এখানে গিয়ে এখানে দেখেন এখন আমরা কি করব, ইনভয়েস। ইনভয়েস মানে কিন্তু বাকিতে সেল, এটা মনে রাখবেন, ইনভয়েস মানে বাকিতে সেল। এইবার আসেন হচ্ছে কার কাছে সেল করব, আমি এখানে ধরেছি এলিস গ্রিন। এরপরে দেখেন কবে সেল করব, আমি ধরে নিচ্ছি 17 তারিখ, এটা হচ্ছে ইনভয়েস নাম্বার। এইবার আসেন হচ্ছে আমরা এখানে এখানে যা যা আছে আমি আপাতত অ্যাড করে দিই একটা, এটা ধরেন 10 পিস, সরি এটা 12 পিস, এটা ধরেন 17 পিস, যেভাবে চাইবে সেভাবে দিবেন। এই যে রেট, এগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে আসছে, কারণ হচ্ছে আমি রেট সহ অ্যাড করেছি এবং ট্র্যাকিং করেছি, এবং এগুলো কিন্তু আপনি চাইলে আনট্র্যাক করতে পারেন সেল সেটিংসে গিয়ে। আরেকটা বিষয় বলি, যে এখানে আপনি চাইলে রেট চেঞ্জ করতে পারবেন। ধরেন সব সময় যে 80 করেই কিনতে পারবেন, মানে বিক্রি করতে পারবেন, বিষয়টা এরকমও না। ধরেন হঠাৎ করে দাম বেড়ে গেল, আপনি 90 হয়ে গেল, তখন আপনি এখানে 90 লিখবেন, কিন্তু বাই ডিফল্ট যেটা দেওয়া আছে প্রতিবার আপনাকে ওইটা শো করবে, কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি বিল অথবা ইনভয়েস করার সময় এটা চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে কুইক বুকস স্টক ভ্যালুয়েশন করে হচ্ছে ফিফো মেথডে, ফার্স্ট ইন ফার্স্ট আউট, এটা মনে রাখবেন। এটা কেন বললাম, যে অনেক সময় ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইজে আপনি কিনতে পারেন, সেল করার সময় ও স্টক আউট করবে হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী, ফার্স্ট ইন ফার্স্ট আউট অনুযায়ী। ধরেন একটা আইটেম আপনি কিনছেন 80 টাকা, 75 টাকা, 90 টাকা, এখন আপনি সেল করতে গিয়ে এমন একটা কোয়ান্টিটি সেল করলেন, ধরেন 1000 পিস সেল করলেন, এই 1000 পিস সেল করতে গিয়ে ফার্স্ট ইন ফার্স্ট আউটের মেথডে দেখা গেল 3 ধরনের প্রাইস আপনার এখানে চলে গেছে। তাহলে ওই না অ্যাভারেজ করবে না, 3 ধরনের প্রাইজই ও আলাদা আলাদা করে হিসাব করে কস্ট অফ সেলে দেখাবে, বুঝতে পারছি। এটাই হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। আচ্ছা, এইবার আসেন হচ্ছে, এবং এটা যেটা বলছি এভাবেই দেখাবে, আপনারা যদি কেউ এক্সপেরিমেন্ট করতে চান করতে পারেন, দেখে নিন। আচ্ছা, আমরা যেটা করব এখানে হচ্ছে ডিরেক্টলি ইনভয়েস করব, আমি সব কিছু দেওয়ার পরে আমি এখানে 7 ক্লোজ করে দিলাম। আচ্ছা, এখানে দেখেন কি বলছে, কিছু একটা করি নাই, ভ্যাট দেই নাই, ভ্যাট দেই নাই, ও তো মানে ভ্যাট দেই নাই আর কি। এবার নিবে, দেখেন। আচ্ছা, না দিছি, ও সার্ভিস ডেট সমস্যা না, ওইটা ম্যান্ডেটরি না, সার্ভিস না ইনভয়েস ডেট, হ্যাঁ হ্যাঁ, মানে যেদিন আপনি ইনভয়েস দিছেন ওই দিনই সার্ভিস ডেট ধরে নেবে, হ্যাঁ। সার্ভিস ডেটটা ম্যান্ডেটরি না, তবে মানে অনেক সময় ডিফারেন্ট হইতে পারে, ওই জন্য অপশন আছে, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। এবার আসেন হচ্ছে, যদি আমার কোনো প্রোডাক্ট ফেরত আসে, দেখেন ফেরত আসলে কি হবে, আমরা একটু চলে যাব হচ্ছে, যে কোনো একটা ইনভয়েস ওপেন করি, সবাই একটু খেয়াল করি, এখান থেকে ধরেন এই ইনভয়েসটা ওপেন করলাম, এখানে আমি আমার যে কাস্টমার তাকে আমি প্রোডাক্ট দিয়েছি হলো এটা 20, এটা 40, আমি এখান থেকে ধরেন 2টা আইটেম ফেরত এসেছে, আমি এখানে ফেরত রেকর্ড করব, টাকা আমি এখনো 1 টাকাও পাই নাই। তাহলে আমি কি করব, এই আইটেম ফেরত কিভাবে অ্যাডজাস্ট করব, ফেরত অ্যাডজাস্ট করব হচ্ছে ক্রেডিট নোটের মাধ্যমে, এই প্লাস আইকন ক্রেডিট নোট, এটা হচ্ছে ক্রেডিট নোট। ক্রেডিট নোটে গেলে
এইবার আসেন হচ্ছে আমরা ফার্স্টে হচ্ছে এই কাস্টমারের নামটা দিব OWEN উইন। খেয়াল করেন এই ক্রেডিট নোট মানে হচ্ছে প্রোডাক্ট ফেরত আমাদের মানে গোডাউনে আসছে, এটার জন্য আমরা হচ্ছে ক্রেডিট নোট করব। এখানে কবে ডেট দিবেন মনে রাখবেন, যেই ডেটে আপনি সেল করেছেন তার আগের ডেটে কিন্তু কখনোই ফেরত আসতে পারে না। 17 তারিখ আছে, অসুবিধা নেই, থাক। এবং যে আইটেম সেল করেছেন ওই আইটেমই আপনার ফেরত আসবে। আইটেমটা কি ছিল দেখেন, আইটেমটা ছিল হচ্ছে দুইটার যে কোনো একটা নেই, প্রথমটা নেই, ধরেন ইনহেলার। দেখেন কত করে আপনি সেল করেছিলেন, 280। রেট কিন্তু অবশ্যই দেখে নেবেন, 280 একটা। ওকে, এখানে আমরা হচ্ছে ভ্যাট কত ছিল, 20%। এখানে আমরা 20%ই দিব, দেখেন 20, ঠিক আছে। এরপর আপনি এটা 7 ক্লোজ করে দেন। দেখেন কোয়ান্টিটি দিছি তো, যে ধরেন দুইটা, ঠিক আছে, দুইটা মানে আপনি ফেরত পাইছেন, দুইটা দিলেন, 7 ক্লোজ। আচ্ছা, আপনি রিপোর্টে যাবেন। দেখেন এখানে অনেক ধরনের রিপোর্ট আছে। এখানে লিখবেন যে কোম্পানিতে লেখা থাকবে ইনভেন্টরি, সেই কোম্পানিতে লিখবেন ইনভেন্টরি ভ্যালুয়েশন ডিটেলস। যেখানে লেখা থাকবে স্টক, সেখানে স্টকই লিখবেন, একই জিনিস। ধরেন আমি স্টক ভ্যালুয়েশন ডিটেলসে যাব। এখানে গেলে আমরা এইমাত্র যা যা করেছি সব দেখতে পারবো। দেখেন ইনহেলারে গেলাম, স্টার্টিং ভ্যালু ছিল 200 পিস, ইনভয়েস করার কারণে কি কোয়ান্টিটি কমে গেছে। এখানে দেখেন এই যে ফিফো কস্ট লেখা, ঠিক আছে। আবার ধরেন আবারও ইনভয়েস করেছি 10টা, এটার জন্য কমে গেছে। এখন এই যে দুইটা ফেরত আসছে, ফেরত আসলে কি হবে, স্টক আবার বাড়বে, ঠিক আছে। এখানে যা ঘটনা ঘটবে ঠিক সেই ঘটনা অনুযায়ী ভ্যালুতেও ইম্প্যাক্ট পড়বে। কেউ কিছু বলছেন? করতে পারেন। আপনি তখন যে যখন রিটার্ন নেবেন, আমি তো বললাম রিটার্ন নেওয়ার সময় ভ্যালু বসাই দিবেন, ম্যানুয়ালি বসাই দিবেন। যে আপনি যেই ইয়াতে যেই রেটে সেল করবেন ওই প্রোডাক্টটা ওই রেটে আপনি হচ্ছে রিটার্নের সময় বসাই দেবেন। ওটা তো এডিট করা যায়, বুঝতে পারছেন। ফার্স্ট অফ অল বাই ডিফল্ট যে রেটটা থাকবে ওই রেটটাই আপনার সামনে আসবে, বাট ওটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওই জন্য অনেক সময় ডিসকাউন্টে সেল করতে পারেন, ঠিক আছে, অনেক সময় বেশিতে সেল করতে পারেন। সো যেই ইনভয়েসের রিটার্ন আপনি ক্রেডিট নোটের মাধ্যমে দেখাবেন ওইটা আগে ওপেন করে নেবেন। দেখেন আমি কিন্তু ওপেন করে নিয়েছিলাম, এখানে ওপেন করে নিয়েছিলাম, ওটা দেখে দেখে কিন্তু করছি যাতে যাতে আমার কোনো ধরনের ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ক্রেডিট নোট করতে পারলাম, ইনভয়েস করতে পারলাম। এখন ধরেন যদি আমরা ডিসকাউন্টে সেল করি সেটা আমরা এখানে কিভাবে রেকর্ড করব। আচ্ছা, আমরা আগে চাপ বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শোনেন আমি তাহলে মানে সিম্পল সিম্পল মানে ট্রানজেকশনই দেখাই, জটিলে নেক্সট ক্লাসে যাব। দেখেন আমরা তাহলে ধরেন ইনভয়েস করা মানে বাকিতে বিক্রি করা, তাই না। এখন যদি ইনস্ট্যান্ট নগদ টাকায় আপনি বিক্রি করতে চান বা বিক্রি অনেক সময় আমরা করতে পারবো, তাই না। হ্যাঁ, সেই ক্ষেত্রে চাপ বেশি বাড়াবো না, অল্প একটু। দেখেন সেই ক্ষেত্রে দেখেন আমরা সেলস রিসিট নামে একটা বাটন আছে, সেলস রিসিট। আমরা সেলস রিসিটে যাব, ঠিক আছে। হ্যাঁ, একদম ইনস্ট্যান্ট। দেখেন ইনস্ট্যান্ট যদি সেল মানে আপনি টাকা পেয়ে যান, আপনি চাইলে যেই ডেটে যখন ইনভয়েস করবেন তখনই আপনি রিসিভ পেমেন্ট দেখায় আপনি করতে পারেন। কিন্তু আমি বলবো যে ইনস্ট্যান্ট যদি আপনি টাকা পান, আপনার মানে ডাবল পরিশ্রম করার কোনো দরকার নেই। যে আপনি একবার ইনভয়েস করবেন আবার পেমেন্ট দেখাবেন, কোনো দরকার নেই। আপনি ডিরেক্টলি হচ্ছে কি করবেন, সেলস রিসিট করবেন, ঠিক আছে। আচ্ছা,
নর্মালি ধরেন আমার এখানে যেই ইনভয়েসগুলো আছে দেখেন, এই যে এইগুলো যখন টাকা দিবে আমাদেরকে, ধরেন এখানে টাকা দিলে আমরা কি করব, রিসিভ করব না? এই যে রিসিভ পেমেন্ট নামে একটা অপশন আছে, এই রিসিভ পেমেন্টে গেলে আপনি খুব সহজেই রিসিভ করতে পারবেন। কিভাবে পারবেন দেখেন, ফার্স্ট অফ অল কোন ডেটে রিসিভ করবেন, মানে টাকাটা কোন ডেটে দিবে আপনাকে সেই ডেট দিবেন। পেমেন্ট মেথড, এটা মানে খুব একটা ম্যাটার করবে না যে এটা দিলে আপনার অনেক কিছু হয়ে যাবে, তা না। তবে আপনার সুবিধার্থে আপনি যদি পেমেন্ট ক্যাশে পান ক্যাশ দিবেন, চেকে পেলে চেক দিবেন। ধরুন আপনি চেক পেয়েছেন, এখানে এটা হচ্ছে চেকের নাম্বার। এখানে একটা জিনিস আছে, চেকটা আপনি সাথে সাথে ব্যাংকে জমা দেন নাই, এরকম হইতে পারে না যে কাস্টমার আপনাকে চেক দিছে, আপনি ডয়ারে রেখে দিছেন, হয়তো আপনি এক সপ্তাহ পরে জমা দিবেন বা 2 দিন পরে জমা দিবেন। সো জমা না দেওয়া পর্যন্ত তো আপনার এটা ব্যাংকে এর কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে। সেই জন্য আপনি কি করবেন, এখানে কোনো ব্যাংক শো করানোর কোনো দরকার নাই। এখানে লিখবেন আনডিপোজিটেড ফান্ড। কি লিখবেন? আনডিপোজিটেড ফান্ড। আনডিপোজিটেড ফান্ড মানে হচ্ছে যেই ফান্ডটা এখনো ব্যাংকে ডিপোজিট করেন নাই, এবং শুধুমাত্র চেক রিসিভ করলে তখনই আপনি এই হেড ব্যবহার করবেন। অর্থাৎ চেক পেয়েছেন এবং সেই চেক ব্যাংকে জমা দেন নাই, ঠিক ওই মুহূর্তে আপনি আনডিপোজিটেড ফান্ড দেখাবেন, অন্য কোনো কারণে না। পরে যখন আনডিপোজিটেড ফান্ডের চেকগুলো যখন ব্যাংকে জমা দিবেন, সেটা কিভাবে দিবেন সেটা আমি পরে দেখাবো, ঠিক আছে? সো আমরা আপাতত আনডিপোজিট ফান্ডেই এই টাকাটা রাখলাম। এখন যখন কোনো কাস্টমারকে টার্গেট করে আপনি রিসিভ পেমেন্টে যাবেন, তখন এখানে একটা জিনিস খেয়াল করবেন, দেখেন আউটস্ট্যান্ডিং ট্রানজেকশন, ওই কাস্টমারের কতগুলো আউটস্ট্যান্ডিং ইনভয়েস পেমেন্ট করা বাকি আছে সবগুলো অ্যাট এ টাইমে শো করবে। দেখেন আমি যার নামে ক্লিক করেছি তার এখানে 3টা ইনভয়েস কিন্তু আনপেইড আছে। এখন আপনি কত টাকা পাবেন, মানে কত, ধরেন টোটাল পাবেন 17,000, সে দিবে 10,000, এখানে 10,000ই লেখেন, 7 ক্লোজ দেন। এখন বলতে পারেন যে ও এইখানে কি কাজটা করবে। আচ্ছা, ও এখানে যেটা করবে শুরু থেকে এই 10,000 কাভার করার জন্য কতগুলো ইনভয়েস ও ক্লিয়ার করতে পারবে, ওই অনুযায়ী আঁকাবে। দেখেন 1/1/23-এরটাও আগে কমপ্লিট করছে 3,900, আরও যেটা অবশিষ্ট ছিল এটা পরেরটাতে চলে আসছে, দেখেন 12/1 6,000 এত। সে চাইলে কিন্তু এই যে পরেরটা ক্লিয়ার করতে পারতো, 4,200 পারতো কিনা বলেন, সেটা কিন্তু করে নাই। সে কি করছে, সিরিয়াল মেইনটেইন করছে, করে সে এটা দিছে 7। আচ্ছা শুনেন, এটা হচ্ছে ওর ফর্মুলা ওইভাবে দেওয়া, বাট আপনি কিন্তু এটা চেঞ্জ করতে পারেন। আপনি যদি বলেন আগেরটার পরেরটা ক্লিয়ার করবেন, এরপরও কিছু অবশিষ্ট থাকবে, তাহলে আপনি ওই বক্সগুলোতে আপনি ম্যানুয়ালি টাইপ করে বসাবেন। বুঝতে পারছি? গুড। এই যে একটু আগে আমরা রিসিভ পেমেন্ট করলাম না, এই যে 10,000, ওটা সার্চ অপশনে গেছে। হ্যাঁ, অনেক কাস্টমারে গিয়েও দেখতে পারবেন, সার্চ বাটনে দেখতে পারবেন। সার্চ বাটনটা কেন ইউজ করবেন, ধরেন মানে রিসেন্ট যা যা করবেন সব এখানে শো করবে অ্যাট এ গ্লান্সে। আবার ধরেন আপনার যদি ইনভয়েস নাম্বার মনে থাকে, সার্চ অপশনের নাম্বার লিখে এন্টার দিলে চলে আসবে, খোঁজাখুঁজি করা লাগবে না, ঠিক আছে? আচ্ছা ধরেন এইটা যদি আপনি এন্ট্রি করেন, দেখেন খেয়াল করেন 10,000 আপনি পাইছেন, 10,000-এর জার্নাল কি করছে দেখেন। এই দেখেন আনডিপোজিট ফান্ডে টাকা পাইছেন, এটা ডেবিট, আর ডেটর্স মানে পাওনা দেনাদার কমে গেছে, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এটা তো তেমন কিছু নাই, মূল হচ্ছে আমার ট্রানজেকশন। এটাতে আপনাদেরকে একটু দেখাই। ধরেন আমি লাস্টে করছি হচ্ছে ইনভয়েস কত 3, ধরেন 3 নাম্বারে যাই, ইনভয়েসটাতে দেখাই যে এইখানে তারা ব্যাকএন্ডে কি কি করেছে, এটা একটু বোঝার আছে। দেখেন
এটা একটু ভালো করে বুঝবেন। এটা দেখেন, এইটা এখান থেকে না দেখে আপনার একটা কাজ করবেন, এটা ডাউনলোড করে নেবেন। দেখেন এই যে পিডিএফ ডাউনলোড করে নেবেন, এটা আরো ক্লিয়ার দেখতে পারবেন। এখানে দেখেন, একটা বুঝলে সব বুঝবেন। দেখা যাচ্ছে না? দেখেন একটু বড় করি। এবার দেখেন, ফার্স্টে এটা তো আমরা সেল করেছি তাই না? সেল করলে স্বাভাবিকভাবে আমার দেনাদার ডেবিট হবে, যেহেতু বাকিতে সেল করেছি। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে কয়টা প্রোডাক্ট আছে, সেল অফ প্রোডাক্ট ইনকাম, এটা একটা প্রোডাক্ট, সেল অফ প্রোডাক্ট ইনকাম এটা একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টের নাম কি, এই যে এই পাশে দেওয়া আছে, ঠিক আছে? দেখেন দুইটা আলাদা আলাদা প্রোডাক্ট। আচ্ছা, এই প্রোডাক্টের সেলিং ভ্যালু 1000, একজন ক্যালকুলেটর নেন। এই প্রোডাক্টের সেল ভ্যালু হচ্ছে 4420, ঠিক আছে? ফার্স্ট অফ অল আমি যেটা মার্ক করব সেগুলো করবেন। তারপরে ধরেন এখানে দুইটা প্রোডাক্ট, যেহেতু দুইটার আলাদা আলাদা ভ্যাট ছিল, ভ্যাট কন্ট্রোল অ্যাকাউন্টে এই দুইটা আসছে। এখন আপনি একটু এই পাশে একটা আর এই পাশে তিনটা যোগ করেন, দেখেন সমান হয় কিনা। সমান হয় কিনা একটু দেখেন। ঠিক আছে, দুই পাশেই সমান হবে। আচ্ছা দেখেন, ডেটর্স ডেবিট আর সেল ক্রেডিট। সেল মানে এই দুইটা যোগ করেন, আর যেহেতু ভ্যাট কালেকশন করবেন, বিক্রি করলে ভ্যাট কালেকশন করবেন না? ভ্যাট যদি আপনি কালেকশন করেন, এই টাকা কি আপনার? টাকা তো আপনি ইয়েতে জমা দিতে হবে, ট্যাক্স, হ্যাঁ, অথরিটিকে জমা দিতে হবে। তার মানে এই টাকা আপনার কাছে আছে, তার মানে এটা আপনার জন্য লাইবিলিটি, ওই জন্য এটা ক্রেডিট, ঠিক আছে? আচ্ছা এইবার ধরেন যে আরও কিছু জিনিস এখানে আছে। এটা কেন? যখন আপনি সেল করবেন তখন আপনার অ্যাসেট কমে যাবে। ওই প্রোডাক্টের কস্ট ভ্যালু কত ছিল? 480। কেন কমে যাবে? কারণ এই আইটেম যখন আপনি পারচেস করেছিলেন তখন আপনি অ্যাসেট হিসাবে দেখাইছেন, এটা অ্যাসেটে আছে, তাহলে এটা অ্যাসেট কমে গেলে এটা কি হবে? ক্রেডিট হবে না? তারপরে ধরেন আমি বলছিলাম যে যে পরিমাণ বিক্রি করবেন ওই পরিমাণ অ্যাসেটের পারচেস প্রাইস যেটা দেওয়া থাকবে ওইটাই কস্ট অফ সেল হিসাবে খরচে দেখাবে। কারণ আপনি তো এই আইটেমটা টাকা দিয়ে কিনছেন, খরচ দেখাইতে হবে না? সেই জন্য এটা হচ্ছে কস্ট অফ সেলে আসবে। ঠিক যতগুলো আইটেম আসবে আলাদা আলাদাভাবে শো করবে, যেহেতু দুইটা আইটেম ছিল এই জন্য দুইটা আলাদা আলাদা করে শো করা হয়েছে। ক্লিয়ার? তিনটা থাকলে তিনটা শো করবে আলাদা আলাদা, চারটা থাকলে চারটা। তার মানে এখানে কিন্তু ব্যাকএন্ডে দুইটা আলাদা জার্নাল হয়েছে, একটা সেলসের জার্নাল আর একটা কস্টের জার্নাল। ক্লিয়ার? এই একটা জিনিস যদি ভালো করে বোঝেন তাহলে সবই বুঝবেন। আর পারচেস মানে ক্রেডিট নোটের ক্ষেত্রে এটার উল্টা থাকবে। উল্টা বলতে ধরেন সেল হবে ডেবিট, অ্যাকাউন্টস রিসিভেবল হবে ক্রেডিট, ঠিক আছে? আপনারা একটু মিলিয়ে নেবেন, সব দেখতে পারবেন। এখানে যেভাবে ঘটনা ঘটছে এভাবেই প্রফিট অ্যান্ড লসে ইম্প্যাক্ট পড়ছে, এভাবেই ব্যালেন্স শিটে ইম্প্যাক্ট পড়েছে, এভাবেই ট্রায়াল ব্যালেন্সে ইম্প্যাক্ট পড়েছে। সব জায়গাতে আপনার রিপোর্ট রান করে একটু দেখে নিন, ঠিক আছে? আচ্ছা ক্যাশ সেলটা একটু দেখাই। 2 মিনিট 5 মিনিট লাগবে। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ডান। তাহলে বাকিটা আগামী ক্লাসে দেখাই দিবেন, নো প্রবলেম। অ্যাসাইনমেন্ট লিখে দিব। শোনেন, অ্যাসাইনমেন্টটা থাকবে কিসের উপরে দেখেন, ইনভয়েসের উপরে থাকবে, রিসিভ পেমেন্টের উপরে থাকবে, এস্টিমেটের উপরে থাকবে, ক্রেডিট নোটের উপরে থাকবে। 1 2 3 4টা মেনুর উপরে থাকবে। এখানে আমি একটু বলে নেই, ইনভয়েস করবেন কখন? বাকিতে সেল করলে। রিসিভ পেমেন্ট কখন করবেন? বাকিতে সেল করার পরে টাকা যখন আপনি পাবেন ঠিক তখন হচ্ছে আপনি রিসিভ পেমেন্ট ইউজ করবেন। বকেয়া টাকা যখন পাবেন তখন আপনি
রিসিভ পেমেন্ট ইউজ করবেন, আর ক্রেডিট নোট হচ্ছে যদি প্রোডাক্ট ফেরত আসে সেই ক্ষেত্রে ইউজ করবেন, আর হচ্ছে এস্টিমেট হচ্ছে যদি কোনো কোটেশন পান তখন এস্টিমেট ইউজ করবেন। আচ্ছা, আপনাদেরকে আমি যে কয়টা কাস্টমারের কাজ দিব প্রতিটা কাস্টমারের আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন, ঠিক আছে? করে ওইভাবে দিবেন। ভাই আপনি একটু হেল্প করেন সবাইকে। ওকে, আচ্ছা আমি একটু রেকর্ডিং ক্লোজ করে